আচ্ছা, আমাদের আমরা আজকে সেকেন্ড চ্যাপ্টার শুরু করব। তোমরা হচ্ছে মাস্টার্স শেষ বর্ষে আছো, এটা অনার্স ফোর্থ ইয়ার মাস্টার্স, তারপরে হচ্ছে বিবিএ প্রফেশনালে যারা আছে বা যারা হচ্ছে মার্কেটিং রিসার্চের উপরে যারা কোর্স করতে চায় বা মার্কেটিং রিসার্চ বা শুধু রিসার্চ মেথোডোলজি নিয়ে যারা পড়তে চায়, জানতে চায়, তাদের জন্য এই চ্যাপ্টারটা অন্যান্য চ্যাপ্টারের মতোই জরুরি। তো আমি অনেকে ভুলে যাও, বারবার একটু গ্যাপ পড়ে যায়। ক্লাসের সুবিধার্থে আমি একটু রিসার্চের সংজ্ঞা দিয়ে আবার শুরু করছি, ঠিক আছে? মার্কেটিং রিসার্চটা কি, কেন আমরা রিসার্চ করব? মার্কেটিং রিসার্চ বা রিসার্চ মেথোডোলজি যদি শুধু বলি, তাহলে হচ্ছে কোনো একটি নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য বা কোনো একটা উদ্দেশ্য অর্জনের জন্য যখন ওই উদ্দেশ্য রিলেটেড বা ওই সমস্যা রিলেটেড বিভিন্ন ধরনের ডেটা কালেক্ট করা হয় এবং সেই ডেটাকে বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে সেটাকে ব্যবহার উপযোগী করে বিভিন্ন যারা ইউজার আছে তাদের কাছে সরবরাহ করা হয়, তখন এই টোটাল প্রসেসটাকে বলা হয় মার্কেটিং রিসার্চ বা রিসার্চ মেথোডোলজি। যেহেতু আমরা মার্কেটিং এ পড়ছি, মার্কেটিং বা ম্যানেজমেন্ট যে সাবজেক্টে হোক না কেন, বেসিক এটাই রিসার্চ মেথোডোলজি বা রিসার্চ যেটা, সেটার জন্য এটা আমাকে জানতে হবে যে রিসার্চটা কি। তো এখন ব্যবসায়িক ক্ষেত্রে বলো বা যে কোনো ক্ষেত্রেই রিসার্চটা প্রয়োজন হয়। তো রিসার্চের প্রথম চ্যাপ্টার যে প্রসেস ছিল সেখানে কিন্তু যে ডেটা প্রিপারেশন এটা ছিল, ঠিক আছে? তো এখন এই ডেটা প্রত্যেকটা প্রসেসের যে অংশ আছে সেটার মধ্যে আবার পয়েন্ট সাব পয়েন্ট নিয়ে অসংখ্য প্রসেসের উপাদান আছে। তো যেখানে আমাকে রিসার্চ করার জন্য ডেটা কালেকশন করতে হবে, ডেটা প্রসেসিং করতে হবে, এরকম অনেক কিছু আছে। সেই শুধু ডেটা প্রিপারেশন নিয়েই একটা চ্যাপ্টার। তো এমবিএস এর যে সিলেবাস, তোমরা হয়তো বা এখানে মার্কেটিং বা ম্যানেজমেন্টের স্টুডেন্টরা উপস্থিত আছে, তোমাদের যে সিলেবাস একদম সিলেবাস অনুযায়ী সেকেন্ড চ্যাপ্টারের নামই হচ্ছে ডেটা প্রিপারেশন, ঠিক আছে? এবং এই স্লাইডটা তোমাদের যে সিলেবাসে যে টপিক আছে সেই অনুযায়ী এই স্লাইডটা রেডি করা হয়েছে বা সেই অনুযায়ী লেকচারটা দেয়া হবে। তো তোমাদের এই চ্যাপ্টারের নাম ডেটা প্রিপারেশন কেন, কি কি কাজে লাগবে, কিভাবে আমরা সামনের দিকে যাব, সেজন্য আমরা কিছু কথা বলবো। সেটা হচ্ছে দেখো, প্রিপারেশন অফ ডেটা ফাইল। ডেটা প্রিপারেশন কি? প্রিপারেশন অফ ডেটা ফাইল। এরপরে হচ্ছে মানে একটা ডেটার যে আমি ফাইল তৈরি করব এই ডেটা প্রিপারেশন অংশে, সেটার জন্য যে প্রস্তুতি সেটা হচ্ছে ডেটা প্রিপারেশন। হয়তো শুনতে মনে হচ্ছে প্রিপারেশন শুধু প্রস্তুতি, কিন্তু বিষয়টা অনেক গভীরে যেতে হবে। রিসার্চের বিষয়টা ইজি না। আর আমি যে এখানে যে ধাপগুলো দেখাবো, সব সময় যে ধাপগুলো এরকম থাকবে তা না। এই বিভিন্ন মনীষী বিভিন্ন ভাবে এই প্রসেসটাকে সংজ্ঞায়িত করেছেন বা প্রসেসটাকে দেখিয়েছেন, সবগুলোই ঠিক, এক একজন এক এক ভাবে দেখেছেন। যেটা স্ট্যান্ডার্ড আছে বা তোমরা যে বইগুলা পড়ো সেখানে এইভাবে দেয়া আছে। তো বইয়ের সাথে মিল যদি থাকে সেক্ষেত্রে তোমাদের এখন যে লেকচারটা শুনতেছো এরপর যখন বই পড়বে তখন তোমাদের জন্য ইজি হবে।
তো এরপর আছে ইট ইজ ইম্পর্টেন্ট টু কনভার্ট র ডেটা ইনটু এ ইউজেবল ডাটা ফর অ্যানালাইসিস। এটা কেন ইম্পর্টেন্ট? এটা যে র ডেটা আছে, অর্থাৎ আমি যদি খুব ইজি করে বলি, তুমি যদি চাকরির বাজারে যাও, প্রথমে তুমি চাকরির খোঁজ নিবা না, বিভিন্ন সাইটে ঢুকবা না যে কোথায় কোন চাকরি আছে, তোমরা তো এটা করো। তো করলে পরে তখন ওইটা হচ্ছে র ডাটা, যে কোথায় কোন চাকরি আছে আমি দেখি, বিভিন্ন ধরনের এনজিও জব আছে, ব্যাংক জব আছে, এডুকেশনাল আছে। এই র ডাটা থেকে তুমি কোন জবটা বেছে নাও, তুমি যে সাবজেক্টে পড়েছো, তোমার এক্সপিরিয়েন্সে যেটা যায় সেটা বেছে নাও তো, তাই না? তো এখানে বলা হচ্ছে ইট ইজ ইম্পর্টেন্ট টু কনভার্ট র ডাটা ইনটু ইউজেবল ডাটা ফর অ্যানালাইসিস। কোন ডাটাটা অ্যাকচুয়ালি আমার দরকার, সেই র ডাটার সব আমার দরকার নাই, শুধু যেটা দরকার সেইটাকে অ্যানালাইসিসের জন্য বেছে নেওয়ার জন্য ডেটা প্রিপারেশন, এটা এই ধাপটা আমাকে মানে ফলো করতে হবে। এরপর হচ্ছে দ্য অ্যানালাইসিস এন্ড রেজাল্ট উইল শিওরলি ডিপেন্ড অন দ্য কোয়ালিটি অফ ডেটা। যে কোনো ডেটা আমি পেলাম আর সেখানে আমি ওটা নিয়ে নিলাম রিসার্চের জন্য, সেটা হবে না। যেমন আমি এইমাত্র উদাহরণ দিচ্ছিলাম যে চাকরি খুঁজতেছো বিভিন্ন সাইটে, সাপোজ bdjobs.com, তারপর আরো অনেক কিছু আছে, অনেক ধরনের সাইটস আছে। সেখানে গিয়ে আমি হচ্ছি, তুমি হচ্ছে মার্কেটিং বা ম্যানেজমেন্টের স্টুডেন্ট, তুমি যারা ডাক্তার, এমবিবিএস ডাক্তার, সেখানে যে তুমি অ্যাপ্লাই দিলা, হবে সেটা? হবে না। সো তোমাকে ডেটাটা, যে কোনো কাজের জন্য ডেটাটা এমন ভাবে বাছাই করতে হবে যেন সেটার কোয়ালিটি থাকে বা সামঞ্জস্যপূর্ণ হয়, যেটা তোমার রিসার্চের কাজে লাগবে। তো আমি যদি ম্যানেজমেন্ট বা মার্কেটিং এর ক্ষেত্রে বলি, যে আমি যখন কোনো পণ্যের কোয়ালিটি নিয়ে রিসার্চ করব, ওই পণ্যের যে যারা প্রতিযোগী আছে তাদের পণ্যের কি অবস্থা, সেই ধরনের, সেই পণ্যের কোন কোন ডেটা আমার দরকার, সেই ধরনের ডেটাই কিন্তু আমি সংগ্রহ করব। ওই পণ্যের সাথে রিলেটেড না সেই ডেটাকে কিন্তু কোনো ক্রমেই কোয়ালিটি ডেটা বলা যায় না। সামনে আমাদের এই ডেটা প্রসেসিং বা এই মার্কেটিং রিসার্চ বা ম্যানেজমেন্ট রিসার্চ যেটাই বলি না কেন, রিসার্চ মেথোডোলজি করার জন্য আমাদের বিভিন্ন ম্যাথ আসবে। সো আমরা যদি এই বিষয়গুলো এখন না বুঝি, তাহলে কিন্তু ম্যাথ গুলো, আমরা ম্যাথের যে ভাষাগুলো আছে সেগুলো বুঝতে পারবো না। এরপরে হচ্ছে there are possibilities of errors in handling instruments, raw data, transcribing, data entry, assigning codes, values, value labels। অর্থাৎ যখন আমরা ডেটাগুলো প্রসেসিং করব তখন বিভিন্ন ধরনের ভুলের সম্ভাবনা থাকে। এই র ডাটা গুলার জন্য যে ধরনের ইনস্ট্রুমেন্টস দরকার, তারপর ডেটা এন্ট্রির জন্য যা যা দরকার, তারপর কোডিং এর জন্য যা যা দরকার, সে সময় কিন্তু ভুলের সম্ভাবনা থাকতে পারে। সেগুলো মাথায় রেখে আমাদের এই ডেটাগুলো বাছাই করতে হবে। এরপরে হচ্ছে আমরা এটা স্টেপে যখন যাব, স্টেপ বাই স্টেপ, তখন আরো আমাদের কাছে এটা ইজি হয়ে যাবে। ডেটা নিড টু বি ক্লিন টু ফুলফিল দ্য অ্যানালাইসিস কনেশন। কনেশন অর্থ কি? কনেশন অর্থ হচ্ছে অজানা কিছু। আমি যে অ্যানালাইসিস করছি সেটা থেকে যে রেজাল্টটা আসবে সেটা কিন্তু আমার এখনো অজানা। সো সেই অজানা রেজাল্টের, কাঙ্ক্ষিত রেজাল্টের জন্য আমার যেটা প্রয়োজন শুধু সেই ডাটাটাই থাকবে, আর বাদ বাকি ডাটা কি হবে? নিড টু বি ক্লিন। আমার অন্যান্য ডাটার দরকার নাই, যেটা শুধু প্রয়োজন শুধু সেটাই আমি রাখবো। আচ্ছা, এরপরে হচ্ছে analysis of data is influenced by a number of factors. There are but not limited to. এখানে বলা হচ্ছে যে ডেটা অ্যানালাইসিস কিছু বিষয় দ্বারা প্রভাবিত হয়, কিছু বিষয়, ইনফ্লুয়েন্সড বাই এ নাম্বার অফ ফ্যাক্টরস। কি কি বিষয়? সেই বিষয়গুলো কিন্তু লিমিট করে ফেলে এই ডেটা অ্যানালাইসিসকে। দ্য পারপাস অফ রিসার্চ, ঠিক আছে, আমি আন্দাজে যে কোনো ডেটা নিয়ে আসবো না ফিল্ড থেকে বা যেখান থেকে হোক, সেকেন্ডারি হোক। আমার রিসার্চের পারপাস কি? সাপোজ তুমি পরীক্ষা দিবা, পরীক্ষায় তোমার উদ্দেশ্য কি? পাশ করা। কারো হচ্ছে যে টেনে টুনে পাশ করবো, কেউ হচ্ছে সেকেন্ড ক্লাস, কেউ হচ্ছে ফার্স্ট ক্লাস। তো যে ফার্স্ট ক্লাস টার্গেট করছে সে তো একটা বই দেখে পড়বে না, সে একাধিক 3-4টা বই নিয়ে বসবে, সে টিচারের লেকচার ফলো করবে, সে গুগলে সার্চ দিবে, সে বিভিন্ন স্লাইড দেখবে, তবেই না তার ফার্স্ট ক্লাস আসবে। আরেকজনের কাছ থেকে যদি ভালো মানের কিছু না লেখে তাহলে তো তার ভালো রেজাল্ট হবে না। তো আরেকজন যদি চিন্তা করে আমি শুধু পাস করব, তখন সে কোনো রকম একটা বই পড়লো, কোনো রকম টেনে টুনে পাস করলো। তাহলে পারপাস অফ রিসার্চ, তাহলে রিসার্চের পারপাসটা কি সেটার উপর ডিপেন্ড করছে যে আমার যে ডেটাটা আমি এখন কালেকশন করব সেটা কি হবে। দ্য টাইপ, 3 নম্বর পয়েন্ট এখানে,
দ্য টাইপ রিসার্চ কোশ্চেন্স অ্যান্ড হাইপোথিসিস। রিসার্চের যেই ধরনের কোশ্চেন থাকে এবং হাইপোথিসিস গুলা থাকে সেগুলোর টাইপ কিরকম হবে, আমি কি ধরনের কোশ্চেন করব। কোশ্চেনিয়ারেরও বিভিন্ন ধরন আছে, কোশ্চেনিয়ার চ্যাপ্টারে আমরা সেগুলো দেখতে পাবো। দ্য মেথড অফ রিসার্চ অ্যান্ড ফরম্যাট অফ ডাটা, আমি রিসার্চের জন্য কোন মেথডটা ইউজ করছি, এক্সপ্লোরেটরি নাকি ডেসক্রিপটিভ, এরকম বিভিন্ন ধরনের মেথড আছে। ঠিক আছে, তো দেখা যায় যে অনেক সময় অবজারভেশনাল মেথড ইউজ হয়। আমার রিসার্চের ধরনটা কি, সাইন্টিফিক নাকি মানে ম্যাথমেটিক্যাল, কি ধরনের, ওইটার উপর ডিপেন্ড করে যে আমার রিসার্চের ধরনটা কি হবে। তো আমরা যখন প্রথম চ্যাপ্টারে রিসার্চের ক্লাসিফিকেশন করেছি সেখানে আমরা এই ধরনের ধাপ দেখেছি, সামনে আরো দেখব। এরপরে হচ্ছে ইউজ অফ সফটওয়্যার ফর ম্যানেজমেন্ট, ম্যানিপুলেশন অ্যান্ড অ্যানালাইসিস অফ ডেটা, আমি কি ধরনের সফটওয়্যার আমার এই ডেটা কালেকশনের জন্য ব্যবহার করব, সেই সফটওয়্যারের সাথে সেই ডেটা কালেকশনের ধরন বা এন্ট্রির ধরন বা ডেটার ধরনটা অ্যাডজাস্ট আদৌ হয় কি না। রিসার্চার্স স্কিল অ্যান্ড ক্যাপাবিলিটিস, রিসার্চের যারা আছে, যারা গবেষণা কার্যটা পরিচালনা করবে, তাদের দক্ষতা এবং সামর্থ্য এটা কি, এটার সাথে ওই মিল রেখে তারা যেভাবে ডিরেকশন দেবে সেইভাবে ডেটাটা কালেকশন করতে হবে। যেমন একটা মেথড আছে প্রজেক্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ডেলফি মেথড বা ডেলফাই মেথড বলা হয়। সেখানে একদল এক্সপার্টদের কাছ থেকে প্রশ্ন করা হয়, ফিল্ডে গিয়ে কোনো সাধারণ মানুষের কাছে যে প্রশ্ন করা হচ্ছে সেটা না, সাধারণ মানুষের কাছে যখন প্রশ্ন করবে তখন সে প্রশ্নের ধরন হবে একরকম, আর যখন ওই যে ডেলফাই মেথড অর্থাৎ যখন কোনো এক্সপার্টদের কাছে প্রশ্ন নিয়ে যাবে তখন কিন্তু প্রশ্নের ধরন হবে আরেক রকম। তো রিসার্চারদের ডিমান্ড অনুযায়ী, তাদের স্কিল এবং ক্যাপাবিলিটিস অনুযায়ী এই ডেটা আমাকে ডেটা প্রিপারেশনের যে কার্যক্রম সেটা পরিচালনা করতে হবে। তারপর হচ্ছে টেকনিক্স ইউজড ফর ডেটা, এই ডেটা প্রসেসিং এর জন্য আমার কি ধরনের টেকনিক ইউজ হবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে দ্য কোয়ালিটি অফ দ্য ডাটা, ডেটার কোয়ালিটিটা খুবই ইম্পর্টেন্ট। আমি একটু আগে আরেকটা পয়েন্টে বলছিলাম কোয়ালিটির কথা, এখানে ছিল যে ডেটার কোয়ালিটি দরকার আছে। সব যে কোনো ডেটা আমরা নিয়ে আসবো না, যে পণ্য আমরা যদি কোনো একটা পণ্যের উদাহরণ দিই, অন্য কোম্পানির বা প্রতিযোগী কোম্পানির পণ্যের যে বিষয়গুলো আছে সংশ্লিষ্ট, সেখানে ডেটাগুলো যেন অবশ্যই কোয়ালিটিফুল হয়, সেটা যেন আমি যে কোম্পানির কাজ করছি বা যে উদ্দেশ্যে রিসার্চ করছি সেইটার কোনো কাজে অবশ্যই লাগে। এখন আমরা দেখছি স্টেজেস অফ ডেটা অ্যানালাইসিস। আমাদের টপিকটা ছিল ডেটা প্রিপারেশন, সেখানে প্রথমেই আছে ডেটা অ্যানালাইসিস। ডেটা প্রিপারেশনের প্রথম ধাপ হচ্ছে ডেটা অ্যানালাইসিস, এবং মানে ডেটা প্রিপারেশনের জন্য প্রথম ধাপ হচ্ছে প্রিপারেশন নেয়া, সেই তার মধ্যে হচ্ছে এডিটিং, কোডিং, ডেটা এন্ট্রি, ডেটা অ্যানালাইসিস, এরর চেকিং এন্ড ভেরিফিকেশন। তো আমরা আমাদের যে মূল টপিক সেটার এতক্ষণ ইন্ট্রোডাকশনে ছিলাম, এখন আমরা মূল টপিকে এসেছি। তাহলে প্রিপেয়ার, মূল টপিক কি, প্রিপেয়ার প্রিলিমিনারি প্ল্যান ফর ডেটা অ্যানালাইসিস। এই যে আমাদের ডেটা প্রিপারেশন সেটা কি জন্য আমরা করছি, ডেটা অ্যানালাইসিসের জন্য করছি। তাহলে ডেটা অ্যানালাইসিসের জন্য আমরা কি করছি, ডেটা প্রিপারেশন নিচ্ছি। আমাদের চ্যাপ্টারের নামই হচ্ছে ডেটা প্রিপারেশন। সেটার প্রথম ধাপ হচ্ছে চেক কোশ্চেনিয়ার, প্রশ্নমালা চেক করা। আমরা প্রথম অধ্যায়ে বলেছি যে কোশ্চেনিয়ারটা কি, আমাদের রিসার্চ যে কার্যক্রম সেটা পরিচালনার জন্য, ডেটা কালেকশনের জন্য কোশ্চেনিয়ারে কতগুলো কোশ্চেন দেয়া থাকে। সেটা ফিল্ড লেভেলে যেতে পারে, যার কাছে যাক না কেন সেই রেসপন্ডেন্টস এর কাছ থেকে আমরা ওই প্রশ্নের মাধ্যমে আমরা কি করব, তাদের কাছ থেকে ডেটা কালেকশন করব। আচ্ছা, তো এই আমি এরপর দেখতে পাচ্ছি এডিট, কোড, ট্রান্সক্রাইব, ক্লিন ডাটা, স্ট্যাটিস্টিক্যালি অ্যাডজাস্ট দ্য ডাটা এন্ড সিলেক্ট দ্য ডাটা স্ট্র্যাটেজি। আমি ধারাবাহিকভাবে যাচ্ছি। প্রথমে আছে চেক কোশ্চেনিয়ার, যেটা বলছিলাম, চেক কোশ্চেনিয়ার, কোশ্চেনিয়ার চেকিং। কোশ্চেনিয়ার চেকিং এর, কোশ্চেনিয়ার আমাকে চেক করতে হবে। আর কোশ্চেনিয়ারটা দেখতে কেমন আমি একটু সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর একটা স্ক্রিন শেয়ারে। কারণ আমি কোশ্চেনিয়ার বর্ণনা করতেছি কিন্তু তোমাদের আইডিয়া নেই, অনেকেরই হয়তো আইডিয়া নেই যে কোশ্চেনিয়ার বিষয়টা কি, দেখতে কেমন।
এটা কি দেখা যাচ্ছে স্ক্রিন শেয়ারে? জি দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে একটা কোশ্চেনিয়ারের ফরম্যাট। কোশ্চেনিয়ারের বিভিন্ন ধরনের ফরম্যাট আছে। আমার যে রিসার্চ উদ্দেশ্য সেই অনুযায়ী আমার কোশ্চেন হতে হবে। যেমন হোয়াট ইজ ইওর জেন্ডার, মেল অর ফিমেল, এখানে টিক দিবে। আমরা বিভিন্ন সময় রাস্তাঘাটে অনেক সময় জরিপ করতে আসে না আমাদের কাছে যে স্যার বা ম্যাডাম একটু সময় হবে কিনা, ওই যে একটা কোশ্চেনিয়ারটা ফিল আপ করে দেন, ওইটাই কোশ্চেনিয়ার, ঠিক আছে? অনেক সময় এরকম আমরা দেখতে পাই। আচ্ছা, এরপর হচ্ছে হোয়াট ইজ ইওর নেম, এখানে নাম লিখবে। তারপর হচ্ছে ফ্রম হুইচ ডিস্ট্রিক্ট ডু ইউ কাম টু ভিজিট টাঙ্গর হাওর, এখানে হচ্ছে একটা টুরিস্টের রিলেটেড একটা কোশ্চেনিয়ার এখানে হাওরের উপরে পরিচালনা করা। সেইখানে দেখাচ্ছি যে কোন ডিস্ট্রিক্ট থেকে, মানে এখানে টাঙ্গর হাওরের ডেভেলপমেন্ট নিয়ে বা এখানে কি করা যায়, এটা হচ্ছে ওই রিসার্চের উদ্দেশ্য। তো সেই উদ্দেশ্য ফিল আপ করতে যে ওই হাওরে যেতে হবে, হাওর এলাকায় যারা ভিজিটে যায় তা বা যারা ওইখানে লোকাল বাসিন্দা তাদের কাছ থেকে এই কোশ্চেনিয়ারটা নিয়ে গিয়েছে। তো এই কোশ্চেনিয়ার এই যে একটা উদাহরণ আমি দিলাম, যে এই যে জেন্ডার কি, তার নাম কি, কোন ডিস্ট্রিক্ট থেকে সে এখানে আসছে, তারপর এনভায়রনমেন্ট অফ টাঙ্গর হাওর অ্যাজ টুরিস্ট, যে আপনি এখানে বেড়াতে আসছেন, আপনার এখানে আবহাওয়াটা কেমন লেগেছে। এখন টুরিস্ট হোক বা যে কোনো রেসপন্ডেন্টস হোক, আমরা যখন ফিল্ড ওয়ার্কে যাব, মানে এই ধরনের ডেটা কালেকশন যাব, ওদের কিন্তু এত সময় নাই আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা এতক্ষণ বসে আমার প্রশ্নের জবাব দিতে। তো আমার এরকম অপশন থাকবে, সে শুধু এভাবে টিক দিবে বা বলবে আমরা টিক দিব, ঠিক আছে? যেমন গুড, ব্যাড, মডারেট, এক্সিলেন্ট। তো তার কথা আমি বুঝলাম যে সে খুব খুশি, তাহলে বুঝলাম যে এখানে এক্সিলেন্ট আমাকে টিক দিতে হবে। একজনে বললো না মোটামুটি ঠিক আছে, তাহলে মডারেট। আরেকজন বললো না ভালো, ঠিক আছে, আরেকজন বললো না ভালো না। তারপর ন্যাচারাল বিউটি অফ হাওর কেমন, অ্যাকোমোডেশন স্ট্যান্ডার্ড, ট্রান্সপোর্টেশন কন্ডিশন। এই হচ্ছে কোশ্চেনারের ফরম্যাট। এরপরে আমি আবার চলে যাচ্ছি আমাদের আগের শেয়ারে। এই হচ্ছে কোশ্চেনিয়ার। তো এখন আমি যদি কোশ্চেনিয়ার সম্পর্কে এই কয়েকটা কথা বলি, আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন। তাহলে এই কোশ্চেনিয়ার রিটার্ন ফ্রম দ্য ফিল্ড মে বি আনএক্সেপ্টেবল ফর সেভারাল রিজনস। কোশ্চেনিয়ার কি সেটাকে বোঝানোর আগেই এখানে বলা হচ্ছে যে ওই ফিল্ড থেকে আসার পরে ওই কোশ্চেনিয়ারটা আনএক্সেপ্টেবল হতেই পারে, এত সোজা নাই। ডেটা কালেকশন করার করলো সে, এটা একসেপ্টেবল হবে না। কেন হবে না, কি কি কারণে না হতে পারে, সেগুলো আমাদেরকে জানতে হবে আগে। আমি যদি আগে থেকে জানি যে কোন কোন কারণে আমার এই যে ডেটা এত কষ্ট করে ডেটা কালেকশন করব এটা একসেপ্ট হবে না, তাহলে আমি কি করব, ডেটা কালেকশনের সময় সাবধানে থাকব। আমি যেই বিষয়ের কারণে একসেপ্ট হবে না সেই বিষয়গুলো অ্যাভয়েড করে চলবো। তো প্রথমে আছে পার্টস অফ দ্য কোশ্চেনিয়ার মে বি ইনকমপ্লিট। আমার যে যে প্রশ্নগুলো এখানে থ্রো করা দরকার সবগুলো প্রশ্ন সেখানে নাও থাকতে পারে। ইনকমপ্লিট হলে কি করতে হবে, আবার তাকে রিটার্ন ওখানে পাঠাতে হবে যে না তুমি আরো এই যে এই ধরনের কোশ্চেন গুলো বাদ পড়ে গেছে, এগুলো উত্তর নিয়ে আসো। The pattern of responses may indicate that the respondents did not understand or follow the instructions. অর্থাৎ যাদের কাছ থেকে উত্তরগুলো কালেক্ট করছে তাদেরকে বলা হয় রেসপন্ডেন্ট, ঠিক আছে? উত্তরদাতাকে কি বলা হয়, রেসপন্ডেন্ট। সে আমার কোশ্চেন বুঝে নাই, না বুঝে আন্দাজে দুইটা টিক মারছে, অথবা সে ইনস্ট্রাকশন বুঝে নাই, না বুঝে উত্তর দিচ্ছে। তাহলে যদি এইভাবে উত্তর দেয় তাহলে কি ওই উত্তরটা সঠিক হবে বা ওই ডেটা কালেকশনটা তো সঠিক হবে না। এরপর হচ্ছে দ্য রেসপন্সেস শো লিটল ভেরিয়েন্স। এখানে ভেরিয়েন্স খুব দেখা গেল না। একজন বলল আপনি কোন জেলা থেকে আসছেন, আবার জিজ্ঞাসা আর একটা প্রশ্ন দেওয়া হলো আপনি কত দূর থেকে আসছেন, দুইটাই কিন্তু একই প্রায়। এখানে কত দূর, কত কিলোমিটার দূর থেকে আসছেন বা কোন বিভাগ থেকে আসছেন, আবার জিজ্ঞাসা করলাম কোন জেলা থেকে আসছেন, প্রায় সেম হয়ে যায় কোশ্চেন গুলো, ঠিক আছে? আপনি কি সারাদিনে খেয়েছেন অথবা আপনি কি লাঞ্চ করেছেন, এই কোশ্চেন গুলো কিন্তু সেম হয়ে যায়, এমন না, ভেরিয়েশন থাকতে হবে, ভেরিয়েন্স থাকতে হবে। আর রেসপন্স যারা করে তারা সবাই শুধু একই ধরনের অ্যান্সার দিয়ে গেল, এই ধরনের কোশ্চেন করা যাবে না। আমি এমন একটা কোশ্চেন করলাম সব কোশ্চেনের অ্যান্সার খালি ইয়েস ইয়েস ইয়েস, এই ধরনের কোশ্চেন বারবার করা যাবে না। কোশ্চেনের মধ্যে ভ্যারিয়েন্স থাকতে হবে। আবার যারা রেসপন্স করছে বিভিন্ন ধরনের মানুষের কাছে যেতে হবে। যেমন ওই এলাকার যারা মানুষ তাকে যদি জিজ্ঞেস করি তোমার এলাকার পরিবেশ কেমন বা এলাকার নিরাপত্তা ব্যবস্থা কেমন, ওরা তো ভালো বলবে, নিজ এলাকাকে সবাই ভালো বলবে। তাহলে যারা ওখানকার লোকাল মানুষ অথবা যারা বেড়াতে আসছে, ওখানে আত্মীয় স্বজনের বাড়িতে আসছে বা ওখানে কোনো চাকরি করে, সবার এরকম বিভিন্ন ধরনের রেসপন্ডেন্টসকে বিভিন্ন ধরনের কোশ্চেন দিয়ে তাদের এই ডেটা কালেকশনটা করতে হবে। তাহলেই আমরা ওই এলাকার সার্বিক চিত্রটা পাবো। এটা শুধু ওই টুরিস্টের ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে
যে কোনো ক্ষেত্রে, যেমন ল্যাবরেটরিতে যখন রিসার্চ হয় তখন বিভিন্ন কোম্পানির বিভিন্ন পণ্য নিয়ে দেখে যে কোনটা কি উপাদান আছে। পরবর্তী হচ্ছে তোমরা একটু কাইন্ডলি সিরিয়ালগুলা মেনটেন করবে, আমি কোনটা বলছি এখন। 1 or more pages are missing, দেখা গেল সে কোশ্চেনিয়ারের পেজ আছে 1 2 3 4, মাঝখানে 2টা পেজ নাই, ছিঁড়ে পড়ে গেছে হয়তোবা, অথবা ফাইল যে দিছে বোঝা যাচ্ছে যে এখানে 8 নম্বর কোশ্চেন লেখা, পরবর্তী পেজে শো করছে 15 নাম্বার, কোশ্চেন নাম্বার 15, তার মানে ওই 9 থেকে 14 গেল কই, এরকম মিসিং থাকতে পারবে না, তাহলে এটা অ্যাকসেপ্ট হবে না, এভাবে চেক করতে হবে। দ্য কোশ্চেনিয়ার ইজ রিসিভড আফটার দ্য প্রি এস্টাবলিশড কাট অফ ডেট, যেই ডেটটা দেয়া হয়েছে ওই ডেটের মধ্যে এই কোশ্চেনিয়ারটা রিসিভ করতে হবে। আমি পাঠালাম বর্ষাকালে কোশ্চেন নিয়ে যে পরিবেশটা কেমন লাগে, তো বর্ষাকালে যে সৌন্দর্যটা আসবে হাওরের, শীতকালে বা খরা মৌসুমে তো সেটা আসবে না। এখন ওই কোশ্চেনিয়ার নিয়ে গেল কখন, খরা মৌসুমে, তাহলে হবে না। যেই টাইম ওই টাইমের মধ্যে ওই কোশ্চেনিয়ারটা যখনের জন্য উপযুক্ত ওই টাইমে যেতে হবে, এর আগে কোশ্চেনিয়ারের উত্তর সহ রিসিভ করতে হবে। দ্য কোশ্চেনিয়ার is answered by someone who does not qualify for participation, আমি এমন কোন রেসপন্ডেন্টকে এখানে ইনক্লুড করব না যে কিনা এই কোশ্চেনের উত্তর দিতে যোগ্য না, ঠিক আছে? তাহলে এই কয়টা যদি সমস্যা থাকে, আচ্ছা যদি এরকম সমস্যা থাকে তাহলে এই ক্ষেত্রে কোশ্চেনিয়ার কি হবে, আনএক্সেপ্টেবল হবে। তো বিভিন্ন কিছু বলেছি যে কোনো অংশ যদি মিসিং থাকে, যদি কোনো পৃষ্ঠা মিসিং থাকে, যদি তারা উইলিংলিনেস প্রকাশ না করে। আচ্ছা তোমরা কি শুনতে পাচ্ছ? টাইমস আউট দেখাচ্ছে, শুনতে পাচ্ছ তোমরা? জি 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 শুনতে আচ্ছা, পাচ্ছি, বলেন। তো এই যে এই কয়টা কারণে, জি ম্যাম শুনতে পাচ্ছি। আচ্ছা তো কোশ্চেনিয়ার দেখো, কোশ্চেনিয়ার কি বোঝানোর আগে কি কারণে এটা একসেপ্ট হবে না সেটা বুঝাইছে কেন, তাইলে আমি কি করব, ওই ওই ধরনের ডেটা আমি বাদ দেব, বা আমি সাবধান থাকবো যাতে আমার এই ভুলগুলো না হয়, ঠিক আছে? তো প্রশ্ন আসতে পারে শর্ট কোশ্চেন যে কোশ্চেনিয়ারের কি কি ভুল হতে পারে, আশা করি তোমাদের মনে থাকবে যে চেকিং বলছে আনএক্সেপ্টেবল হবে, তা আনএক্সেপ্টেবল হওয়া কি কি কারণে আনএক্সেপ্টেবল হয়, এটা যেমন একটা প্রশ্ন হতে পারে, তেমনি এমন হতে পারে যে কোশ্চেনিয়ারে কি কি ভুল থাকতে পারে, উত্তর কিন্তু এগুলাই একই, ঠিক আছে? ভুল থাকলে তো আনএক্সেপ্টেড হবে। We need to find valid questionnaire for data analysis. আরো কি কি বিষয় থাকবে, কোশ্চেনিয়ারে যে কোশ্চেন গুলো আছে বা যে ডেটা আছে সেটা ভ্যালিড কিনা, ঠিক আছে, তার বৈধতা আছে কিনা, এটা একটা বিষয়। অবৈধ কোনো ডেটা প্রশ্ন হিসেবে বা উত্তর হিসেবে কালেক্ট করা যাবে না, প্রশ্ন হিসেবে দেওয়া যাবে না, উত্তর হিসেবে কালেক্ট করা যাবে না, ঠিক আছে? আচ্ছা এরপরে হচ্ছে is questionnaire response need allotment of a case number of future reference, প্রত্যেকটা কোশ্চেনিয়ারে বা যে রেসপন্স থাকবে সেগুলোতে যেন ওই ডেটার সূত্র ধরে ফিউচার রেফারেন্স, ভবিষ্যতে আরো ডেটা কালেক্ট করা যায় বা আরো কথা বাড়ানো যায় কমানো যায় ইউজ করা যায়, সেই জন্য ওই কোশ্চেনিয়ারের টাইপটা ওইরকম হতে হবে। কোশ্চেনিয়ার রেসপন্স নিড ফিলিং ইন অর্ডার ফর রিট্রাইভাল অ্যান্ড ভেরিফিকেশন, এটা অবশ্যই রিট্রাইভাল এবং ভেরিফিকেশনের উপযুক্ত হতে হবে। পরবর্তী মূল স্টেপ হচ্ছে এডিটিং অফ রেসপন্স, ঠিক আছে? আমরা কোশ্চেনিয়ার পড়লাম, ওইটা ছিল প্রথম ধাপ, পরবর্তী ধাপ হচ্ছে কি, এডিটিং অফ রেসপন্স, বা আমরা বইতে দেখবো যে শুধু এডিটিং আছে, ঠিক আছে? এক এক বইতে এক এক রকম আছে। তো এডিটিং অফ রেসপন্স, কিসের এডিটিং করছি আমরা, এই যে ডেটা কালেকশন করলাম কোশ্চেনিয়ারের মাধ্যমে, এই যে এই ডেটাগুলা সব আমি রাখবো না, আমি কালেক্ট করার পর দেখলাম যে কিছু উত্তর মিলে গেছে, কিছু প্রশ্ন ছিল এখানে অপ্রয়োজনীয়, এভাবে এডিট করে আমি বাদ দিয়ে দিব। যেমন আমরা যখন পড়ি পরীক্ষায় কিন্তু সব লিখি না, যতটুকু মাথায় থাকে মনে থাকে সেটা একটা বিষয়, আর কোশ্চেনে মার্কস কতটুকু আছে সেই মার্কস অনুযায়ী লিখি, তেমনি রিসার্চের ক্ষেত্রে আমার অবজেক্টিভ কি সেই অনুযায়ী আমি রাখবো, বাকিটা আমি একটা হ্যালো, হ্যাঁ আমাদের বইতে আছে মানে কোশ্চেনারি এডিটিং, কোশ্চেনিয়ার চেকিং আছে, প্রথম হচ্ছে কোশ্চেনিয়ার চেকিং, তারপর হ্যাঁ প্রথম না কোশ্চেনারি চেকিং, তারপরে কোশ্চেনারি এডিটিং। আচ্ছা একই কথা,
এডিটিং জি অফ জি জি রেসপন্স, কোশ্চেনিয়ারে তো রেসপন্স করে, সেখান থেকে এডিটিং। তো মূল এখানে ফোকাস মনে রাখতে হবে এডিটিং, ঠিক আছে? জি এডিটিং। জি জি আচ্ছা, তো এডিটিং এর ক্ষেত্রে যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে, আর তোমরা একটা বই একদম মানে কি বলবো হাদিস কোরআন মনে করে ফলো করবে না, ঠিক আছে? আমাদের এই এটা সার্চ দিলে, টপিকটা সার্চ দিলে আমরা গুগলে অসংখ্য লিঙ্ক পাবো। আমরা একদম এক্সট্রাঅর্ডিনারি লিঙ্কে যাব না। বইয়ে যেটা আছে এটার সাথে মেলে, একদম হুবহু মিলতে হবে এমন কোনো কথা নেই। একটা দুটো পয়েন্ট এদিক সেদিকও যদি হয়, তাহলে আমরা কি করব, বিভিন্ন স্লাইড পাবো যেগুলো ইজি ভাষায় আছে, ঠিক আছে, বা আমার কাজে লাগবে, সেগুলো লিখবো। কারণ বইয়ে হয়েছে কি, একটা পয়েন্টকে মানে বড় বানিয়েছে। তো বড় হলে হয় কি, অনেক সময় এক একটা পয়েন্ট দিয়ে এক একটা শর্ট কোশ্চেন হয় অনেক সময়, এই জন্য বড় করা হয়েছে। আর বাংলা লেখাগুলো অনেক আমার কাছে কঠিন মনে হয়, বাংলায় ক্লিয়ার আইডিয়া পাওয়া যায় না। আমার মনে হয় না তোমাদের এখানে যে ইংলিশ শব্দগুলো আছে এগুলো বুঝতে অসুবিধা হচ্ছে, বরং এটার বাংলা করলে বা বাংলা শুনতে গেলেই একটা অস্বস্তি লাগবে। ঠিক আছে, এডিটিং অফ রেসপন্স, সম্পাদনা, উত্তরদাতার সম্পাদনা, উত্তরের সম্পাদনা, এটার চাইতে এডিটিং অফ রেসপন্সেস এইটা শুনতে মনে হয় বা মনে রাখতে মনে হয় বেশি সোজা। তো তোমরা কিন্তু পরীক্ষার সময় পয়েন্ট গুলো ইংলিশে লিখতে পারো, তারপরে যখন বর্ণনা লিখবে তখন বাংলা ইংলিশ মিক্স করে লিখতে পারবে। যে তুমি কথাটা বোঝাতে চাচ্ছ, ওখানে একটা টপিকের নাম বলতে চাচ্ছ, সেটা ইংলিশে লিখতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন এডিটিং অফ রেসপন্সের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ট্রিটমেন্ট অফ আনস্যাটিসফ্যাক্টরি রেজাল্টস। আমার তো সব এডিটিং যখন করব সব তো আমার দরকার নাই, এখন আমি এটা ট্রিটমেন্টটা কিভাবে করব, কোনটা রাখবো কোনটা বাদ দেবো, সেইটা কি করব, সেইটা এই স্টেপে আলোচনা হবে, ঠিক আছে? তো এইখানে দেখো প্রথমে আছে রিটার্নিং টু দ্য ফিল্ড। যদি রেজাল্ট আনস্যাটিসফ্যাক্টরি হয়, বেশিরভাগ ক্ষেত্রে পয়েন্টের ক্ষেত্রে বর্ণনা হয় কি কিভাবে এডিট করে সেটা বোঝায়, কিন্তু দেখো এখানে আমি বর্ণনা করেছি, আগে আমি কোনগুলা বাদ দেবো, ভুলগুলা যদি জানি তখন আমার এডিটিং করতে সুবিধা হবে। স্বাভাবিক, যেগুলা ভুল সেগুলা বাদ হয়ে গেল এডিটিং। তো রিটার্নিং টু দ্য ফিল্ড, যদি আমি ওই রেজাল্টে স্যাটিসফাইড না হই, তাহলে ওই ফিল্ড ওয়ার্ক করতে আবার পাঠিয়ে দেবো, যে তোমার রেসপন্সটা স্যাটিসফ্যাক্টরি না, তুমি আবার যে ফিল্ডে যে ডেটা কালেকশন করে নিয়ে আসো, ঠিক আছে? অনেক সময় হয় যে যাদেরকে ডেটা কালেকশনের কাজে পাঠায় অনেক সময় ফাঁকি দেয়, অনেক সময় নেট থেকে নেয় কিছু জিনিস। তো দেখা যায় প্রত্যেক বছর ওই যে কোনো এলাকার বা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে বলি, যে কোনো বিষয়ে অনেক আপডেট চলে আসে। তো ওই সেকেন্ডারি ডাটা ওই যে কালেক্টেড করে রাখছে, নেট থেকে খুঁজে পাইছে, ওইগুলাতে আসলে রিসার্চ করে রিয়েল রেজাল্টটা পাওয়া যায় না, ঠিক আছে? আমি একটা খুব ইজি একটা উদাহরণ দেই। একটা মানুষ সুস্থ কিনা 6 মাস আগের, 1 বছর আগের রেজাল্ট নিলে হবে? যেমন করোনা মহামারী চলছে এখন, সে আদৌ বেঁচে আছে কিনা, তার তো আরো রোগবালাই হতে পারে এই 1 বছরে, 6 মাসে। তাহলে ডেটাটা কি আপডেট নিতে হবে না? 1 বছর আগে তোমার বন্ধুর সাথে কথা হয়েছে, সে ভালো আছে, এখন আমি জিজ্ঞাসা করলাম তোমার বন্ধু কেমন আছে, তুমি বলে হ্যাঁ সে খুব ভালো আছে, কিন্তু এই ডেটাটা কতদিন আগের, 1 বছর আগের। ঠিক এই মুহূর্তে সে কি ভালো আছে, আদৌ বেঁচে আছে, তার কি আরো রোগবালাই হচ্ছে কিনা আমি তো জানি না। তাহলে তুমি আমাকে জানালে পরে যে আমি তো 1 বছর আগে কথা হয়েছে, তা আমি তখন আবার বললাম যে না 1 বছর আগে বলছে, এটা তো হবে না, তুমি এখন আবার এই ডেটা আমি একসেপ্ট করছি না, তুমি এখন আবার তার সাথে যোগাযোগ করো, এখন সে কেমন আছে তারপর আমাকে জানাও। তাহলে রিটার্নিং টু ফিল্ডটা কিন্তু ঠিক এইরকমই, বিভিন্ন কারণে যদি আনস্যাটিসফ্যাক্টরি রেজাল্ট আসে, সেক্ষেত্রে তাকে কি করা হবে, দ্য কোশ্চেনিয়ার উইথ আনস্যাটিসফ্যাক্টরি রেসপন্সেস মে বি রিটার্ন টু দ্য ফিল্ড হোয়ার দ্য ইন্টারভিউয়ার্স রিকন্ট্যাক্ট দ্য রেসপন্ডেন্টস। যেখানে ইন্টারভিউয়ার কারা, যে ইন্টারভিউ নিচ্ছে, আর ইন্টারভিউই কে, যে উত্তর দিচ্ছে, তার সাথে আবার কন্ট্যাক্ট করার জন্য পাঠানো হবে। এখানে কাউকে কাউকে ফোন করা যেতে পারে, যে আগে একবার ফোন দিয়েছিলাম, একটা তথ্য মিসিং আছে, আপনার মায়ের নাম কি, জন্ম তারিখ কত। আমরা বিভিন্ন সময় ফোন করলে এই ধরনের ইয়ে পাই, গ্রামীণ ফোনের 121-এ ফোন করলে বা ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের জন্য ফোন করলে আমরা এই ধরনের তথ্য নিতে দেখি। আচ্ছা, এরপরে হচ্ছে এডিটিং। তাহলে আমি এই যে যখন এডিটিং করছি তখন আমি কোনো কোনো তথ্য বাদ দিচ্ছি, কোনো কোনো তথ্য আমার অ্যাড করার প্রয়োজন হতে পারে, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি রিটার্ন টু দ্য ফিল্ড, ওকে ফিল্ডে পাঠিয়ে দেবো। আবার অ্যাসাইনিং মিসিং ভ্যালুস, মিসিং যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আমাকে আনতে হবে কিভাবে, ইফ রিটার্নিং দ্য কোশ্চেনিয়ার টু দ্য ফিল্ড ইজ নট ফিজিবল, দ্য এডিটর মে অ্যাসাইন মিসিং ভ্যালুস টু আনস্যাটিসফ্যাক্টরি রেসপন্স। সে যে আনস্যাটিসফ্যাক্টরি রেসপন্স আছে সেগুলাকে আবার এখানে এন্ট্রি দিবে। আচ্ছা, discarding unsatisfactory respondents, in this approach the respondents with unsatisfactory responses are simply discarded.
সোজা বাতিল হবে যদি আনস্যাটিসফ্যাক্টরি হয়, অসন্তোষজনক কোনো উত্তরদাতা বা উত্তর হয়, সেই ক্ষেত্রে সেই তথ্যগুলো আমরা বাদ দিয়ে দিব। রিজনস ফর এডিটিং, আমরা কি কি কারণে এই এডিটিং করবো? আমরা তো এডিটিং নাও করতে পারতাম, সব তথ্য রেখে দিতাম। কনসিস্টেন্সি, কমপ্লিটনেস, কোশ্চেন অ্যান্সার্ড আউট অফ অর্ডার, আমাদের সব তথ্যের দরকার নাই, অযাচিত তথ্যগুলো আমরা বাদ দিয়ে দেব। এতে করে আমাদের ডেটার মান বহুগুণে বেড়ে যাবে এবং সময় কম লাগবে। এখন দেখো, এই ভুলগুলো যখন আমরা মাথায় রেখে এডিটিং করব, তখন যেই কাজগুলো আসবে, দ্য প্রসেস অফ চেকিং অ্যান্ড অ্যাডজাস্টিং দ্য ডেটা ফর অমিশনস, ফর লেজিবিলিটি, ফর কনসিস্টেন্সি, যেটা আগে আমি যে চিত্র দেখালাম এটাই, অ্যান্ড রেডিং দেম ফর কোডিং অ্যান্ড স্টোরেজ। আমি এই যে ক্রস চিহ্ন দেখাচ্ছে, যেটা দরকার নাই, অমিশন, লেজিবিলিটি, কনসিস্টেন্সি, সেটা আমি বাদ দিব, ভুলগুলো সংশোধন করে যেটা দরকার শুধু সেটাই রাখবো। কি জন্য রাখবো? এই দেখো, পরবর্তী স্টেজের জন্য, অ্যান্ড রেডিং দেম ফর কোডিং অ্যান্ড স্টোরেজ, যেইগুলো দরকার সেগুলোকে আমি কোডিং করব এবং ফাইনালি স্টোর করব। কোডিং কি? কোডিং পরবর্তী ধাপ আমাদের হচ্ছে কোডস। আমরা বিভিন্ন দেখা যায় ইন্ডেক্স করি, সেখানে কোড দেই, বিভিন্ন আইডিতে আমাদের আইডি নাম্বার থাকে না, আমাদের অনেকের আইডি নাম্বার থাকে, সেটাকে আমরা কোডিং বলতে পারি। The rules for interpreting, classifying and recording data in the coding process, the actual numerical or other character symbols. কোডিং এর ক্ষেত্রে যেটা হয়, একই ধরনের ডেটা যেগুলো আছে সেটার বা ভেরিয়েবল যেগুলো আছে, ভেরিয়েবল সম্পর্কে একটু বলি। তোমরা ভেরিয়েবল বলতে কাকে বলে? ভেরিয়েবল হচ্ছে, আমি যখন কোশ্চেন ইনপুট দিব, তখন আমি কতগুলো ভেরিয়েবল নিব, কত ধরনের কোশ্চেন হবে, ঠিক আছে? এগুলা হচ্ছে ভেরিয়েবল। যেমন একটা এলাকায়, যেখানে আমি ট্যুরের উদাহরণ দিচ্ছিলাম, সেখানকার মানুষের বয়স, মানুষের আয়, পেশা, খাদ্যাভ্যাস, পরিবেশ, এই যে এক একটা নাম বলছি, এগুলা হচ্ছে এক একটা ভেরিয়েবল। এইগুলার তথ্য যখন আমি আদায় করব, তখন একটা কোড অনুযায়ী সেগুলাকে এন্ট্রি দিতে হবে। আমি সেই কোডের উদাহরণ একটা স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাবো। আমি আরেকটু কোড সম্পর্কে বলি। কোডিং মিন্স assigning a code, usually a number, to each possible response to each question. The code includes an indication of the column position, field and data record it will occupy. Coding question fixed field codes hote pare. If possible, standard codes should be used for missing data. Coding for structured question is relatively simple since the response option are predetermined. আমি যতটুকু কথা বললাম অনেকের মাথার উপর দিয়ে গিয়েছে, কিছুই বোঝা যায় না। একটা উদাহরণ দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে। এটা আমরা কি দেখতে পাচ্ছি একটা স্ক্রিনটা কি জি দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে জি এইগুলো, ম্যাম দেখা যাচ্ছে। এটা হচ্ছে একটা এসপিএসএস। দেখো এখানে কি লেখা, আইবিএম এসপিএসএস স্ট্যাটিস্টিক্স ফর ডাটা এডিটর। এই যে এই এসপিএসএস, প্রত্যেকটা রিসার্চের মধ্যে এসপিএসএস এর একটা অংশ থাকে, ঠিক আছে? ম্যাক্সিমাম রিসার্চের মধ্যে এসপিএসএস হচ্ছে ডেটা কালেকশন বা ডেটা প্রসেসিং এর একটা সফটওয়্যারের নাম। হ্যাঁ, এই সফটওয়্যারের নাম। সেইখানে কি করে, যেমন নেম, এই যে নেম, দেখো এই যে ভেরিয়েবল ভিউতে আছে, ডেটা ভিউতে যখন যাবে, এই যে এক একটা ভেরিয়েবল, যেমন এখানে থাকবে নাম, এখানে থাকবে বয়স, এখানে যখন নাম থাকবে, বয়স, এক একটা ভেরিয়েবলের নাম। তো তখন এই যে 1 2 3 4 কি এক একটা রেসপন্ডেন্টস, ঠিক আছে? সাপোজ এখানে একটা 1 নম্বরে আছে, এখানে নাম, এখানে কলামের প্রথম নাম কি? নেম, ঠিক আছে? তো এখানে 2 নম্বরে একজনের নাম, এখানে আরেকজনের নাম, এখানে আরেকজনের নাম, এখানে এইজের নিচে এক একজনের, এই যে এইভাবে কিন্তু কোডিং করে ফেলতেছে, এই যে কোডিং, ঠিক আছে? এই কোড অনুযায়ী প্রত্যেকের এক একটা ভেরিয়েবল অনুযায়ী রেজাল্ট বের হয়ে যাবে। যারা এই সফটওয়্যারের কাজটা পারে, যারা প্রফেশনালি রিসার্চ করে, তারা হচ্ছে এই স্পেসেসটা ইউজ করে। এবার কি কোডিং এর বিষয়টা বুঝতে পেরেছো তোমরা? এখানে কোডিংটা কিভাবে করে, এখানে এই যে 4 নম্বর দাও না, হোয়াইট, এখানে আমি লিখি নাই, এখানে আমি যদি নাম লিখি, এখানে আমি লিখলাম নেম, ঠিক আছে? এই যে নেম লিখেছি। টাইপ স্ট্রিং, এখানে দুইটা টাইপ আছে, একটা হচ্ছে স্ট্রিং, যখন এখানে আমরা নিউমারিক কিছু না দেই, অঙ্ক কিছু না দেই। নাম তো অঙ্কে হয় না, নাম হয় কিসে? অক্ষর থাকে না, সেন্টেন্স থাকে, ওয়ার্ড থাকে, এই জন্য এটা হচ্ছে স্ট্রিং। আর যদি নামের পরে এখানে যদি আমি এস দেই, এই যে এই জন্য এখানে স্ট্রিং ইউজ করছি,
ক্যারেক্টার 4 একটা নামের অংশ, যেমন রাকিবুলে কয়টা অক্ষর আছে, RAKIBUL, এরকম 6টা 7টা, আমি ম্যাক্সিমাম 14টা দিয়ে দিলাম। এখানে সব সেট করা থাকবে, ঠিক আছে? এটা ডেসিমেলে হবে না, যেহেতু এটা স্ট্রিং, যেটা সংখ্যায় প্রকাশ না। হ্যাঁ, এইভাবে এখানে অটো চলে আসবে। তারপরে যে ভেরিয়েবল 2, এখানে আমি দিলাম এসটা স্ট্রিং এ হবে না, এসটা হবে কি নিউমারিক। এই যে আমি দিছি নিউমারিক। এটা তোমাদের স্পেসিস এখন বোঝার দরকার নাই, আমি জাস্ট কোডিং এর জন্য দিয়েছি, কোডিংটা কি সেটা জানার জন্য, ঠিক আছে? নিউমারিক, এটা আছে, ডেসিমেল হবে না, ডেসিমেল মানে হচ্ছে দশমিক। এইস কিন্তু দশমিক হতে পারে, যেমন 25.6 যদি মাসের হিসেবে ধরি, এরকম এরকম কিছু। তো আমি ডেসিমেল আর দিব না, রেঞ্জ দিয়ে দিব এজের ক্ষেত্রে, ঠিক আছে? এখানে সেট করে দেওয়া যায়, দিলে ওইভাবে বিষয়টা আসবে। তো আচ্ছা, এখানে যখন ইনপুট দেয় তখন এই যে এজ এর ক্ষেত্রে একটা রেঞ্জ দিয়ে দিল, এখানে এখানে রেঞ্জ দেওয়া যায়। সেটা আরো অনেকগুলো সফটওয়্যারের কাজ, যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে যেগুলো ইউজ করে এগুলা এন্ট্রি দিতে হয়। এন্ট্রি দিলে পরে সেই অনুযায়ী এখানে কোড চলে আসবে। যেমন যারা 1 নম্বর আছে তাদের বয়স মনে করো 15 থেকে 25, যারা তারা হচ্ছে একটা 1 দিয়ে দিলাম আমি এখানে, ঠিক আছে? লেভেলে তখন চলে আসবে 1। আবার যারা 25 থেকে কি বললাম, 15 থেকে 25, 26 থেকে 40, তাদের জন্য 2। তাহলে ওই অটো ওই লেভেলের ভিতরে বা ওই কোডের মধ্যে 1 এর মধ্যে 2 এর মধ্যে 1 এর মধ্যে 2 এর মধ্যে ওই রেঞ্জটা চলে আসবে, যাতে আমরা বুঝতে পারি যে আসলে এই বয়সী রেসপন্ডেন্টস এতজন, বা এই বয়সীদের খাদ্যাভ্যাস এরকম, ইনকাম এরকম। তো কোডিংটা কি বোঝা গেছে? কোডিং জি বুঝছি ম্যাম। হ্যাঁ, আচ্ছা, এবার আমি আবার চলে যাব আমাদের স্লাইডে। জি বোঝা গেছে ম্যাম। আচ্ছা, এই যে এটা হচ্ছে কোডিং। তাহলে আমরা ওইটা যদি আমাদের মাথায় থাকে, তাহলে আমাদের এই রিলেটেড যে কোনো কোশ্চেন আসলে আমরা পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে এই যে ফিক্সড ফিল্ড কোড যেগুলা, যেমন আছে যে নামের ক্ষেত্রে স্ট্রিং, ওর নামের ক্ষেত্রে তো ফিক্সড হবে না, এক একজনের এক এক নাম হবে কিন্তু, তাই না? সবার তো নাম এক না, নাম হবে এক একজনের এক এক রকম। আর ফিক্সড কোড দিয়ে দিবে ওই যে বয়স 15 থেকে 25 যদি হয়, তাহলে 1 এর মধ্যে রেসপন্ডেন্টস যখন কালেক্ট করবে তখন দিয়ে দিবে 1, যে আপনার বয়স কত, ও বললো 15 থেকে 25, আমি লিখে দিলাম 1 2, তখন আমি বুঝে নিলাম যে এর মধ্যে এই বয়সের। এবং সেই ওই 1 এর মধ্যে 2 এর মধ্যে শুধু বয়স থাকবে না, ওর বিভিন্ন রেসপন্স ওই স্পেসেস এর মধ্যে চলে আসবে, ডেটার মধ্যে চলে আসবে ওই অনুযায়ী। কারণ এত এত ডেটা আলাদা করে করলে তো ডেটা প্রসেসিং এর রেজাল্ট পাবে না, এই জন্য এসপিএসএস বা এই ধরনের বিভিন্ন সফটওয়্যারের মানে সাহায্য নেওয়া হয়। এই কোডিং এর জন্য কিছু গাইডলাইন আছে, গাইডলাইন ফর কোডিং আনস্ট্রাকচার্ড কোশ্চেনস। যেসব কোশ্চেন আনস্ট্রাকচার্ড, ঠিক আছে? যেমন আনস্ট্রাকচার্ড কোশ্চেন কাকে বলে? আমি যে একটা কোশ্চেন দেখালাম যে আপনার নাম কি, তারপর কিছু আছে ইয়েস নো, হ্যাঁ, কিছু আছে যে নাম কি, নাম তো আমি জানি না, সেটা বলতে হবে নাম। ইয়েস নোটা একবার মানে স্ট্রাকচার্ড কোশ্চেন, ইয়েস নোটা, ঠিক আছে, যে ক্লোজড এবং স্ট্রাকচার। কিছু আছে যে আপনার মতামত বলেন, ওইটা আনস্ট্রাকচার্ড, সে মতামত কি দিবে এখানে কোনো ফিক্সড নাই, এগুলো হচ্ছে আনস্ট্রাকচার্ড কোশ্চেন। হ্যাঁ, category codes should be mutually exclusive and collective exhaustive. Only a few 10% or less of the respondents should fall into the other category. আমার এত আদার ক্যাটাগরি থাকবে না, ঠিক আছে? ইয়েস নো আদার্স এরকম কিছু থাকবে, যে এই আদার ক্যাটাগরিতে যদি বেশিরভাগ পড়ে এরকম যেন না হয়। এই এই আনস্ট্রাকচার্ড কোশ্চেনের পার্সেন্টেজটা হতে হবে কতটুকু? সাধারণত 10% অর লেস, ঠিক আছে? আদার্স মানে কিন্তু এক্সট্রাঅর্ডিনারি বা ব্যতিক্রম বা অ্যাবনর্মাল কিছু, যে আপনার জেন্ডার কি, মেল ফিমেল হবে এটাই স্বাভাবিক। থার্ড জেন্ডার যদি হয় সেটা কিন্তু অতটা হয় না, মানে সাধারণত পৃথিবীতে যা মানুষ আছে তাতে থার্ড জেন্ডারের সংখ্যা কিন্তু খুবই কম, ঠিক আছে? সেটা 1%ও হবে না হয়তো, আমার সঠিক এটা জানা নেই। তো এইভাবে ওই আদার্স ক্যাটাগরি এরকম এক্সট্রাঅর্ডিনারি কিছু থাকবে না, কারণ আমাদের এখানে ম্যাক্সিমাম থাকবে। একটা রিসার্চে যে ডেটা কালেকশন হয়, আমরা পপুলেশন এবং স্যাম্পলের কথা তোমাদের মনে আছে হয়তো 4th ইয়ারে পড়েছিলেন, যে পপুলেশন আর স্যাম্পল কি। পপুলেশন হচ্ছে আমার একটা বিষয় যে ডেটা কালেকশন দরকার, আমি যাদের কাছে যাচ্ছি, যেমন একটা ক্লাসে তোমাদের 60 জন স্টুডেন্ট আছে মার্কেটিং এর, এই 60 জন হচ্ছে পপুলেশন। তো 60 জন, প্রত্যেকটা কলেজে 60 জনের কাছে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আমি একটা কলেজে মার্কেটিং ডিপার্টমেন্টে 60 জন হচ্ছে পপুলেশন, তার মধ্যে 5 জন করে স্টুডেন্টের সাক্ষাৎকার নেব, ঠিক আছে? ওই 5 জন হচ্ছে কি আমার স্যাম্পল। হ্যাঁ, 5 জন হচ্ছে স্যাম্পল, এই 5 জন নেবে, এমন 5 জনের ভালো ছাত্র তা না, বিভিন্ন মিক্সড এইভাবে।
তো মিক্সড করতে গিয়ে এক্সট্রাঅর্ডিনারি এরকম সংখ্যা যেন এই যে 10% এর বেশি না হয়, 10% আর লেস। এটা ফিক্সড না, এটা আর কি জাস্ট মাথায় রাখতে হবে। Category codes should be assigned for critical issues even if no has mentioned them. Data should be coded to retain as much detail as possible. Data code যথাসম্ভব ডিটেইলে লিখতে হবে, এত সংক্ষেপ করার কিছু নাই। হ্যাঁ, কিছু ক্ষেত্রে আছে লেখা থাকে নেম অফ পার্টি, যখন রাজনৈতিক ক্ষেত্রে ভোটের যখন কোডিং হয় দেখায় না যে কত পার্সেন্ট ভোট পাবে সম্ভাব্য। নির্বাচনের আগেও দেখবে একটা জরিপ হয়, বিভিন্ন সংস্থা সে করে, বিএনপি কত পেতে পারে, আওয়ামী লীগ কত পেতে পারে, অন্যান্য দল কত পেতে পারে, আর নির্বাচন হওয়ার পরে আসে। তো এটা ডিটেইলে আসবে, ঠিক আছে, যে আপনি কোন পার্টিকে ভোট দিতে চান, তারপর আপনাকে কেন পছন্দ, প্রার্থী হিসেবে কি দেখবেন আপনি, দলকে দেখবেন নাকি প্রার্থীকে দেখবেন, এরকম ওই কথাগুলো যেন স্পষ্ট হয়, যাতে করে বোঝা যায়, যেটার মানটা বোঝা যায়। কোড বুক, এরপরে কি করতে হবে, কোড বুক এন্ট্রি দিতে হবে, কলাম নাম্বার থাকবে, রেকর্ড নাম্বার থাকবে, ভেরিয়েবল নাম্বার থাকবে, ভেরিয়েবল নেম থাকবে, কোশ্চেন নাম্বার থাকবে, ইনস্ট্রাকশন ফর কোডিং। এটা কি মনে পড়তেছে এইমাত্র যে আমি একটা স্ক্রিন শেয়ার করলাম, কতগুলো কলাম ছিল, রোল ছিল, নাম ছিল, বয়স ছিল, তাইলে এখন এই কোড বুকটা ইজিলি এখন বোঝা যাচ্ছে না? জি 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 ম্যাম, বোঝা যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমি খালি রিডিং পড়লে কিন্তু এটা বোঝা যেত না। এখন এটা যদি মাথায় রাখতে হবে, এত কিছু আমাদের কিন্তু মাথায় থাকে না। এটা যদি আমরা মাথায় রাখি তাহলে কোড বুক বা কোডিং সম্পর্কে যদি কোনো শর্ট কোশ্চেন আসে বা যাই আসুক আমরা কিন্তু বানিয়ে লিখতে পারবো। আর মাস্টার্স এর লেভেলে কিন্তু এইভাবেই কোশ্চেন হয়, ঠিক আছে, যে তোমাকে একটা জায়গায় পাঠানো হয়েছে, তুমি কিভাবে কোড করবা, তো তোমার মাথায় রাখতে হবে আমার কতগুলো ভেরিয়েবল থাকতে হবে, সেই অনুযায়ী আমাকে কাজ করতে হবে। ভেরিয়েবল কি সেটা তো বললাম, যে একটা কোশ্চেনে আমরা কি কি সম্পর্কে প্রশ্ন করব, কোন কোন বিষয় সম্পর্কে আমরা ডেটা কালেক্ট করব, ওই ওই বিষয়টাকে বলা হচ্ছে ভেরিয়েবল, ঠিক আছে। যেমন আমরা একটা কলেজে ভর্তি হতে গেলে আমরা কি কি দেখবো, কলেজ র্যাঙ্কিং দেখবো, র্যাঙ্কিং একটা ভেরিয়েবল, ঠিক আছে। কলেজের বেতন কত, অ্যাডমিশন ফি কত, অ্যাডমিশন ফি একটা ভেরিয়েবল। তারপরে মাসে টিউশন ফি কত, এটা একটা ভেরিয়েবল। পরিবেশ কেমন, এই যে 4 নম্বর ভেরিয়েবলের নাম কি, পরিবেশ কেমন। এই যে ভেরিয়েবলটা আমাকে বুঝতে হবে ভেরিয়েবল কি। তাহলে এখন মাস্টার্সে তো ক্রিয়েটিভ কোশ্চেন হয়, সেক্ষেত্রে বলে দিল একটা, তোমাকে বলে দিল যে তুমি একটা ইলেকট্রিক পণ্যের জন্য ডেটা কালেকশন করবা, তুমি একটা গ্রামে প্রত্যন্ত অঞ্চলে গেলে বা একটা এলাকার দোকান দিলে, তুমি এই ক্ষেত্রে কি কি ভেরিয়েবল ইউজ করবে, তুমি তো জানোই না কি কি, এখন তো বলতে পারবা যে আমি একটা এলাকার দোকান দেবো, তখন আমার প্রথম ভেরিয়েবল থাকবে আমার কয়টা এখানে আরো দোকান আছে কিনা, প্রতিযোগী দোকান আছে কিনা, তাই না। এলাকায় মানুষ কতজন, এলাকায় মানুষ কতজন, হ্যাঁ, তাদের এখানে ইলেকট্রিসিটি আদৌ আছে কিনা, এই যে প্রত্যেকটা বিষয়ের নাম বলছে, এটাই এক একটা ভেরিয়েবল। তাহলে প্রশ্ন যদি বানিয়ে আসে কোন একটা প্রোডাক্টের নাম দিয়ে, একটা এলাকার নাম দিয়ে দিল, একটা ব্যবসার ধরন দিয়ে দিল, তখন আশা করি তোমরা সবাই এই ভেরিয়েবল গুলো বলতে পারবে। এটা হচ্ছে কোড বুক, কোডিং কোশ্চেনিয়ার, ওই কোশ্চেনিয়ার গুলোকে আমরা কোডিং করব। এখানে এই যে আমি যে উদাহরণটা দেখিয়েছি দেখো সেরকম, হোয়াট ইজ ইউর লেভেল অফ প্লে, এখানে আরো কঠিন করে উদাহরণটা দিয়েছে, আমি সহজ করে দেখিয়েছি। তোমরা একটা দুইটা কোশ্চেন অ্যাড করতে পারো ইচ্ছা। এবার ট্রান্সক্রাইবিং, ডেটা ট্রান্সক্রাইবিং কি, এটা হচ্ছে আমাদের, আমি আবার একটু ব্যাকে ব্যাকে যাব। আমাদের প্রথম পয়েন্ট ছিল কোশ্চেনিয়ার চেকিং, কোশ্চেনিয়ার এডিটিং। আমরা এডিটিং এ কি করেছি, আমরা কোশ্চেনিয়ার আগে প্রথমে কোশ্চেনিয়ার চেক করেছি, কোশ্চেনিয়ার চেকিং এর ক্ষেত্রে আমরা করেছি কোন কোন কোশ্চেন আমরা বাদ দিব, কোন কোন কোশ্চেন আমরা রাখবোই না, কি কি কারণে কোশ্চেনিয়ার অ্যাকসেপ্ট হবে না, এই বিষয়টা পড়েছি, তাই না। আমি পুরো কমপ্লিট করার আগে একটু ব্যাকে যাব, নাহলে ভুলে যাবেন। এরপর এডিটিং এ পড়েছি অপ্রয়োজনীয় যে উত্তরগুলো আছে সেগুলো আমরা বাদ দিব, যদি কোনো কোশ্চেন বা কোনো রেসপন্স, কোনো উত্তর, কোনো ডেটা মিসিং থাকে সেই ক্ষেত্রে আবার ফিল্ড ওয়ার্ক করতে পাঠাবো। এটা হলো মূল কথা ছিল কোন পয়েন্টের, এডিটিং পয়েন্টের, ঠিক আছে। তারপরে কোডিং এ ছিল যে আমি যে কোশ্চেনের যে তথ্যগুলো পেয়েছি সেগুলোকে ধরন অনুযায়ী আমি সাজাবো। আর এর পরবর্তী পয়েন্ট হচ্ছে এখন ট্রান্সক্রাইবিং। কি পয়েন্ট আমাদের, ট্রান্সক্রাইবিং। আমি কি কন্টিনিউ করব নাকি এটা শেষ করব আজকে? यस मैम। আচ্ছা, তাহলে আমাদের কোডিং শেষ হলো, আমরা এখন ম্যাম কন্টিনিউ করেন। আচ্ছা, ডেটা স্থানান্তর। ট্রান্সক্রাইবিং কি, ডেটা স্থানান্তর। ডেটা স্থানান্তর হচ্ছে যে কোডেড উপাত্তসমূহ প্রশ্নমালা থেকে বা কোড শীট থেকে কোনো ডিস্কে বা সরাসরি কম্পিউটারে স্থানান্তর করা। আমি এইখান থেকে, আমি যেখানে প্রসেসিং করলাম সেইখান থেকে ডেটাকে স্থানান্তর করব, বা প্রয়োজনীয় যারা ব্যবহার করে
ঠিক আছে, তাদের কাছে সরবরাহ করব। এখানে বিভিন্ন ধরনের কি বলে সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে। মোট কথা এতক্ষণ যে ডাটা প্রসেসিং করলাম, আমরা যে ডেটাগুলো পেলাম, এগুলাকে আমার প্রয়োজনীয় ডিস্কের মধ্যে সংরক্ষণ করতে হবে, বা যারা ইউজার আছে সেখানে দিয়ে আরো ডেটা যদি অ্যাড করা লাগে সেটাও আমরা করব। তো ডেটা যখন আমি প্রয়োজনীয় ডেটা পেলাম, এটাকে যখন ট্রান্সক্রিপশন আর প্রসেসে যাব, তখন আমি কি করব, এই র ডেটাকে সিএপিআই ইন্টারনেটের মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারি। সিএপিআই হচ্ছে কম্পিউটার অ্যাসিস্টেড টেলিফোনিক ইন্টারভিউ এন্ড কম্পিউটার অ্যাসিস্টেড পার্সোনাল ইন্টারভিউ। ঠিক আছে, তাহলে এখানে কম্পিউটারে দক্ষ কর্মীর দরকার হবে। তারপর কে পাঞ্চিং, সিআরটি টার্মিনাল, অপটিক্যাল রিকগনিশন, ডিজিটাল টেকনোলজিস, বারকোড, মানে টোটাল একটা কম্পিউটার প্রসেসিং এ যেতে হবে। ঠিক আছে, এই ডেটার ট্রান্সক্রিপশনের প্রসেসের জন্য। অর্থাৎ আমি যে এতক্ষণ ডেটাগুলো পেলাম সেগুলো ছিল র, খাতা কলমে হোক বা মোবাইলে হোক বা কম্পিউটার হোক, সেটাকে আমি এখন ফাইনালি প্রসেসিং এ যাচ্ছি। সেখানে নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে এগুলাকে আমি ইরোড ধরবো, যেগুলা কারেক্ট আছে ভেরিফিকেশন ধরবো। এবং এই সফটওয়্যারে কিভাবে ডেটা প্রসেস হয়, যারা ব্যাংকার আছে তারা একটু ভালো বুঝবে, বা যারা স্ট্যাটিস্টিক্স আছেন, ওইখানে সফটওয়্যারে অটো সেট করা থাকে যে কোনগুলো আসলে অ্যাকসেপ্ট হবে, কোনগুলো রিজেক্ট হবে, কোনগুলো ইরোড দেখাবে, অটো ইরোড দেখাই দিবে তখন। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তো সেটা প্রয়োজনীয় ভাবে প্রসেসিং এর পরে সেটা স্টোর করা হবে। এবং এরপরে যে বিষয়টা আছে এখানে যে বলা হচ্ছে, ট্রান্সক্রাইব র ডাটা ইনটু টেস্টেবল ফর্ম, ডিটারমাইন ভেরিয়েবলস। ভেরিয়েবলের কথা কিন্তু বলছি আমি এতক্ষণ, ভেরিয়েবল কি, কনভার্ট র ডাটা ইনটু মিনিংফুল ফর ফার্দার প্রসেসিং। আমার র ডাটা যখন কোনো অর্থ প্রকাশ করবে না, কোনো ইউজের মতো নাই, তখন ওটার কোনো দাম নাই। যখন অর্থ প্রকাশ করবে, অর্থাৎ ইনটু মিনিংফুল, তখনই হচ্ছে আমার ফার্দার প্রসেসিং এর দরকার হবে। যেমন বলা হলো আয়েশা ইসলাম। আয়েশা ইসলাম কি, কে, আমি তো জানি না কে। তো আয়েশা ইসলাম হচ্ছে একজন ছাত্রী। এখন এই ডেটাটা এখন একটা মিনিংফুল আসছে, শুধু আয়েশা ইসলাম বললে কিন্তু বোঝা গেল না। ঠিক আছে, তাহলে এখন ওই র ডেটাটা যেভাবে আমি কোডিং এর মাধ্যমে এতক্ষণ প্রশ্নপত্রের মাধ্যমে আদায় করছি, সেটার একটা সামারি রেডি করতে হবে। ঠিক আছে, ওইটাকে মিনিংফুল ওয়েতে আনতে হবে প্রসেসিং এর মাধ্যমে, যাতে ওটা পড়লেই বোঝা যায় ফলাফলটা কি। অ্যাসাইন ভ্যালুস, ওয়েটস, ভ্যালু লেবেলস, স্ক্যানিং, ডেটা এন্ট্রি। ডেটা এইভাবে এন্ট্রি দিতে হবে, এটা প্রসেসিং এর অংশ। ডেটা এন্ট্রির পরে আমরা হচ্ছে ডেটা এন্ট্রি করতে গিয়ে যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো তো ক্লিন করবো। যে আমি যে সফটওয়্যারটা তোমাদের একটু আগে সরাসরি দেখালাম এসপিএসএস, সেটাই বলছে ট্রান্সফারিং ডাটা ফাইলস ফ্রম এক্সেল টু এসপিএসএস। এক্সেল এর থেকে এসপিএসএস এ সরাসরি ডেটাকে ট্রান্সফার করা যায়। তোমরা যখন এমএস ওয়ার্ডে ঢোকো, ওইখানে একটা অপশন আছে এক্সপোর্ট ডাটা, ইম্পোর্ট ডাটা, ওরকম এক্সেল এর মধ্যে আছে। ওইখান থেকে সরাসরি এসপিএসএস ফরম্যাটে যাওয়া যাবে। এখন মাস্টার্স এর স্টুডেন্ট যদি বলে আমি তো এক্সেল এর কাজও পারি না, এসপিএসএস ও চিনি না, এসপিএসএস নাই চিনতে পারে। এসপিএসএস যারা এক্সপার্ট ডেটা প্রসেসিং করে, যারা রিসার্চে প্রফেশনালি জড়িত, তারাই এসপিএসএস জানে বা শেখে। কিন্তু আমি মাস্টার্স এর স্টুডেন্ট, আমি চাকরি করি বা চাকরির অ্যাপ্লাই করবো, আমি এমএস অফিসের কাজ জানি না, এটা বললে কিন্তু হবে না, তাই না? এমএস অফিসের মধ্যে এমএস ওয়ার্ড পরে, এমএস এক্সেল পরে। এক্সেল এর যে আমরা সাধারণত ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো এক্সেল এর কাজে করি, এছাড়া ডেটা এন্ট্রির কাজগুলো আমরা এখানে করি। আচ্ছা, তাহলে এখন আমি যদি এক্সেলই না চিনি, তাহলে আমি পড়বো কিভাবে? The process of transforming data from the research project to computers, আমার রিসার্চের যে প্রজেক্ট সেখান থেকে আমি কম্পিউটারে নিয়ে আসবো, বিভিন্ন সফটওয়্যার ইউজ করব, অপটিক্যাল স্ক্যানিং সিস্টেম স্ক্যান করে আমি কি করব, মার্কড স্ক্যান কোশ্চেনিয়ার ইন স্পেসেস, ওপেন দ্য ডেটা ভিউ। এসপিএসএস এর কি বলছি, ওপেন দ্য ডেটা ভিউ। ঠিক আছে, এন্ড ইন্টার দ্য ডাটা, যেটা আমি দেখালাম তোমাদের, যেই এসপিএসএস এর ফরম্যাটটা দেখালাম ডেটা ভিউতে, সেখানে আমার ডেটা ইনপুট দিতে হবে। তারপর প্র্যাকটিক্যাল সেশনে গেলে পরে আমরা এই ডেটাটাকে ইউজ করতে পারবো। এইবার আসছে ডেটা ক্লিনিং, কনসিস্টেন্সি চেকস। ডেটা ক্লিনিং, ডেটা তো বারবার আপডেট হচ্ছে, ডেটা বাদ পড়ছে, ডেটা ক্লিন করে ফেলছি আমি। তো বলা হচ্ছে যে ডেটার যে কোয়ালিটি, এটা যাচাই করার পরে যে ব্যবস্থা আমি নেব, ঠিক আছে, বিভিন্ন তথ্যের উপরে, এটাকে বলা হচ্ছে ডেটা ক্লিনিং। যদিও যখন এডিটিং করি তখন অনেক ডেটা ক্লিনিং করা হয়, কিন্তু আরো নিখুঁতভাবে কাজ করার জন্য এই ডেটা ক্লিনিং স্টেপে আমাকে আসতে হবে। বলা হচ্ছে ডেটা ক্লিনিং ইজ দ্য থ্রো অ্যান্ড এক্সটেন্সিভ চেকস ফর কনসিস্টেন্সি অ্যান্ড ট্রিটমেন্ট অফ মিসিং রেসপন্স বাই কম্পিউটার। অনেক সময় দেখা যায় যে কম্পিউটার কিছু কিছু বিষয়ে মিসিং রেসপন্স থাকে,
সবসময় কম্পিউটার সবকিছু শো করবে না, কোয়ালিটেটিভ ডেটার ক্ষেত্রে অনেক কিছু অ্যাড করতে হবে অথবা কি বলবো অ্যাড করতে হবে অথবা মাইনাস করতে হবে, সেই ক্ষেত্রে ডেটা ক্লিনিংটা কাজে লাগবে আমার। এখানে বলা হচ্ছে যে computer package like spaces, Sash, Excel, and Minitab can be programmed to identify out of range values for each variable and print out the respondent code, variable name, record number, column number, and out of range value. Extreme value should be closely examined. Extreme value গুলো closely examined করতে হবে। যে নামগুলো বলছে সবগুলো স্পেসেস এ শো করছে, স্পেসেস এ ছিল এগুলো। আচ্ছা, কিভাবে স্পেসেস এর মাধ্যমে ডেটাকে ক্লিন করা যায়? তোমাদের এত ডিটেইল লিখতে হবে না, তুমি যদি স্পেসেস না বুঝো তাহলে তো এগুলো মনে থাকবে না। ক্লিক অ্যানালাইজ ইন মেইন মেনু অফ স্পেসেস ডাটা। এসপিএসএস এটা কি একটা সফটওয়্যার এক্সেল এমএস ওয়ার্ড এর মতো? হ্যাঁ, এটা একটা তোমার সোশ্যাল স্ট্যাটিস্টিক্স এর একটা ফরম্যাট, যে কোনো তোমার রিসার্চের কাজে, ঠিক আছে, স্পেসেসটা ব্যবহৃত হয়। জি ম্যাম। স্পেসেস যখন বিশেষ করে কোয়ান্টিটেটিভ যে ডেটা, ঠিক আছে, কোয়ান্টিটেটিভ ডেটার ক্ষেত্রে এটা বেশি ব্যবহৃত হয়। হ্যাঁ, এই জন্য রিসার্চ করতে গেলে প্রথমে স্পেসেস এর নাম আসবে। অনেক সময় আছে যে নিজেরা করে না, আরেকজনকে দিয়ে স্পেসেস এর কাজটা করা, ডেটা এনে দেয়, তারা প্রসেসিং করে দেয়, ঠিক আছে, এই জি হচ্ছে ম্যাম, অবস্থা। থ্যাংক ইউ। হ্যাঁ, তো যখন ওই যে যারা প্রফেশনালি রিসার্চ করে তখন হচ্ছে এটা দরকার হয়। এটার নামে কি এসপিএসএস নাকি এটার ফুল ফর্ম আছে ম্যাম? না না না, অবশ্যই অবশ্যই এটার ফুল ফরম্যাট আছে, আমি সেটা তোমাদেরকে বলছি। আচ্ছা, স্ট্যাটিস্টিক্যাল, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর দা সোশ্যাল সায়েন্স। যত ধরনের রিসার্চ করে সবগুলাকে বলা হচ্ছে সোশ্যাল সায়েন্স। তো স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ, এস এ হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল পরিসংখ্যানগত, ঠিক আছে, পি তে হচ্ছে প্যাকেজ, কিসের জন্য? ফর দা সোশ্যাল সায়েন্স। নামে বলা হচ্ছে সোশ্যাল সায়েন্স, কিন্তু প্রত্যেকটা রিসার্চ কিন্তু সমাজ বিজ্ঞানের অংশ হিসেবে বলা হয়। প্রত্যেকটা রিসার্চের ফলাফলটা কি সমাজে কাজে লাগানো হয়, ঠিক আছে। তো এসপিএসএস এটা একটা প্রোগ্রামের নাম, আমাদের যেমন এমএস ওয়ার্ড একটা প্রোগ্রামের নাম। বিভিন্ন জায়গায় কম্পিউটারে যখন স্কিল দাও তোমরা সিভিতে, যে স্পেসেস পারে সে দিয়ে দেয় স্পেসেস। সাধারণত যারা রিসার্চ মেথোডোলজি রিসার্চের কাজটা প্রফেশনালি করে, বিশেষ করে যারা স্ট্যাটিস্টিক্স এর যারা স্টুডেন্ট, তাদের এটা মাস্ট, তারা এটা শিখে পারে। এবং যারা অবশ্যই কম্পিউটার ইঞ্জিনিয়ার, কম্পিউটারের উপরে পড়াশোনা করে, তারা এই দেখবা যে স্পেসেস এর নামটা বারবার সেখানে শুনবা, যে ওখানে রিকোয়ারমেন্ট, চাকরির ইস্যু দেখবা রিকোয়ারমেন্ট, বা তুমি মার্কেটিং এর স্টুডেন্ট, অনেক সময় মার্কেটিং রিসার্চের জন্য যদি চায় তখন লেখা থাকবে যে এসপিএসএস এ স্কিল থাকতে হবে, ঠিক আছে। থ্যাংক ইউ। এই হচ্ছে অবস্থা। এখন বাংলাদেশে অত্যন্ত দুঃখজনক ভাবে হলো যে মাস্টার্স এর স্টুডেন্ট এসে জিজ্ঞাসা করতেছে এসপিএসএস কি। হ্যাঁ, বিদেশে দেখা যায় এইচএসসি পড়ার লেভেলের আগে থেকে ওরা এই কাজগুলো পারে। বিদেশে রিসার্চের কাজ পারে বলে ওদের দেশে উন্নত, আমাদের দেশে রিসার্চে ফোকাস নাই। আমাদের পড়াশোনাগুলো হচ্ছে ডিগ্রি কেন্দ্রিক, ডিগ্রি নিব, একটা চাকরি করবো, এতটুকু। যখন তুমি রিসার্চ করে কিছু বের করবা তখন তো আমাদের ক্রিয়েটিভিটি আসবে, তখন তুমি এন্টারপ্রেনার হবা, বা তোমার ইনভেনশন সমাজ ও জাতিতে কাজে লাগবে। তো আমরা এই ক্ষেত্রে অনেক পিছিয়ে আছি, মানে যেই জাতি রিসার্চে যত আগানো ওই জাতি তত উন্নত, ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তো এখন পড়তে পড়তে মনে প্রশ্ন আসছে, এত বারবার স্পেসেস বলতেছে, এবং আমি একটা উইন্ডো তোমাদেরকে দেখিয়েছি, কারণ আমি নিজে স্পেসেস কোর্সটা কিন্তু করেছি, যেহেতু আমি নিজে রিসার্চে আছি। এখন এমন অনেক রিসার্চ আছে যেখানে প্রফেশনালি করে দেয়, অনেক রিপোর্ট টিপোর্ট বানিয়ে দেয়, হয়তো সে নিজে কিছুই শেখে নাই বা তার দরকারও হয় নাই, সে জাস্ট ইন্টারপ্রিটেশন দিয়েছে, সে এটাতে যায় নাই। কিন্তু আমি চেষ্টা করেছি প্রত্যেকটা বিষয় জানার, ঠিক আছে, কাজ করার, নিজে কাজ করার, এই হচ্ছে অবস্থা। তো এর পরবর্তীতে হচ্ছে এই যে স্পেসেস দিয়ে কিভাবে কাজ করবা, ক্লিক অ্যানালাইজ টু মেনু অফ স্পেসেস ডাটা, এখান থেকে কি ক্লিক করবা, স্ট্যাটিস্টিক, টিক, মিনিমাম, ম্যাক্সিমাম, এগুলো তো মনে থাকার বিষয় না যদি আমি স্পেসেস না পারি। স্পেসেসটা কিভাবে করবে এটার হচ্ছে একটা শীট দেখেই তো পারা যায় না, মানে হাতে কলমে না শিখলে ইটস সো টাফ। স্পেসেস সম্পর্কে আরো জানতে তোমরা বিভিন্ন ইউটিউব ভিডিও দেখতে পারবে, যেখানে স্পেসেস এর গুরুত্ব বা কিভাবে করে সেটা দেখবে। অ্যাকচুয়ালি স্পেসেস ইউটিউবে এভাবে শেখা যায় না, সম্ভব না। যদি কেউ প্র্যাকটিক্যালি আগে শেখে তারপর ভুলে যেতে পারে অনেক সময়, সে পরবর্তীতে যে কোনো ইউটিউব টিউটোরিয়ালটা এরকমই হয়, একবার যদি বেসিক পারে তারপর সে ওইটার উপরে কোনো ইউটিউব টিউটোরিয়াল দেখলে সে সেটা পারে, ঠিক আছে। যে কখনো চাইনিজ রান্না করে সে নতুন একদম দেখে করাটা খুব টাফ, কিন্তু যে বেসিক কিছু পারে সে একটা ইউটিউব ভিডিও দেখলে সে পারে। যে আর্ট শিখে বেসিক যদি সে আর্টের গ্রামার বুঝে, তাহলে যে কোনো একটা আর্ট ইউটিউবে টিউটোরিয়াল দেখলে সে বুঝতে পারে যে আসলে এখানে কি হচ্ছে, বিষয়টা বোঝা গেছে। আচ্ছা, তাহলে ডেটা ক্লিনিং, ট্রিটমেন্ট অফ মিসিং রেসপন্সেস, সাবস্টিটিউট এ নিউট্রাল ভ্যালু, সাবস্টিটিউট অ্যান্ড ইনপুটেড রেসপন্স, কি কি রেসপন্স আমরা এখানে ইনপুট দেব, কি কি আমরা এখানে টাইটেল দিব,
কি কি ক্ষেত্রে আমরা ডিলিট করব সেগুলো বলা হচ্ছে যে ইন কেস ওয়াইজ ডিলিশন cases or respondents with any missing respondents are discarded from the analysis SPSS এর মধ্যে এমন আছে একটা ভেরিয়েবল যদি আমি ডিলিট দেই পুরোটা হয়ে গেল ওই রিলেটেড আর কিছু আমার দরকার নেই একসাথে ওটা দেখা যায় ডিলিট হয়ে যায় এই জন্য SPSS যখন এই ডেটা আপডেটের কাজ করা হয় রিসার্চের কাজ যখন করা হয় SPSS উইন্ডোতে যেটা করে কপি করে করে কাজ করে ফাইলগুলো ঠিক আছে কপি করলে কি হবে তুমি এই মুহূর্তে মনে করছো ডিলিট করে দেই বা ভুল করে ডিলিট হয়ে যেতে পারে তখন কিন্তু আগের ডেটাগুলো সংরক্ষণ হলো না এই জন্য যতক্ষণ কাজ করে মূল ফাইলটা রেখে বারবার কপি করে আপডেট করে ঠিক আছে বারবার কপি করে আপডেট করে নাহলে হবে কি ডেটাটা হারিয়ে যাবে তাহলে আমরা ডেটা ক্লিনিং এর কাজ করলাম একটু কঠিন মনে হবে হঠাৎ করে একটু কঠিনই মনে হয় স্ট্যাটিস্টিক্যালি অ্যাডজাস্ট দ্য ডাটা এবার এই যে পয়েন্ট ঠিক আছে ডেটা ক্লিনিং এর পরে মূল পয়েন্টের নামই হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি অ্যাডজাস্ট দ্য ডাটা আমাকে পরিসংখ্যানগতভাবে এই ডেটাগুলোকে অ্যাডজাস্ট করতে হবে ঠিক আছে এভাবে আমার ডেটা ফাইলটাকে আপডেট করতে হবে আমি যদি স্ট্যাটিস্টিক্যালি এগুলাকে না নিয়ে আসি তাহলে আমি অ্যাকচুয়ালি রেজাল্টটা ওইভাবে পাবো না তাহলে ডেটা ক্লিনিং এর পরে আমার যেই কাজ সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি অ্যাডজাস্টিং দ্য ডাটা তো কিভাবে সমন্বয় করব সেটা হচ্ছে ওয়েটিং ভেরিয়েবল চেঞ্জিং এন্ড স্কেল ট্রান্সফরমেশন ঠিক আছে ডাটাবেস সাধারণত কোনো ডাটাবেস উত্তরদাতার উত্তরের সাথে যদি অন্য উত্তরদাতার উত্তরের আপেক্ষিক মূল্যায়নের জন্য কোনো প্রয়োজন পড়ে বা তুলনা বা গুরুত্ব জানার দরকার হয় তখন সেক্ষেত্রে ওয়েটিং করা হয় তুলনা করার দরকার হলে আর চলক পরিবর্তন ভেরিয়েবল চেঞ্জের ক্ষেত্রে যেটা হয় গবেষক প্রয়োজন বোধে একজন রিসার্চার প্রয়োজন বোধে তার সংগৃহীত চলককে পরিবর্তন বা সংযোজন করতে পারে আমি কাজ করতে করতে এন্ট্রি দিতে মনে হলো যে এখানে নেম অফ ভোটার দরকার ভোট দিছে কাকে সেই সাথে নেম অফ ভোটার আমি সেই ক্ষেত্রে একটা অ্যাড করে দিতে পারি মানে তথ্য কালেক্ট করতে গিয়ে আমি কিন্তু অনেক কিছু অ্যাড করতে পারি যেমন পরীক্ষার খাতায় আমি অনেক কিছু আছে যে প্রশ্ন দেখে আমার কাছে মনে হলো যে আমি এইটার সাথে এই টপিকটাকে অ্যাড করে দিই বা এই চিত্রটার সাথে চিত্রটা অ্যাড করে দিই ঠিক আছে প্রয়োজন অনুযায়ী এভাবে আমি যখন এই পরিসংখ্যানগতভাবে উপাত্ত সমন্বয় করতে যাব সেক্ষেত্রে আমার বিভিন্ন চলকের অর্থাৎ ভেরিয়েবল যে নামগুলো আছে যে উপাদানগুলো আমি নিয়েছি সেগুলো ইচ্ছা করলে আমি কি করতে পারি অ্যাড করতে পারি মাইনাস করতে পারি চেঞ্জ করতে পারি কারণ আমার যে পরিসংখ্যানগতভাবে সমন্বয় করতে গিয়ে আমি দেখছি যে ডিমান্ডের সাথে ওই নামের সাথে মিলছে না এটা হচ্ছে বড় কথা ঠিক আছে যেমন এইজ এর রেঞ্জ দিয়েছিলাম কি 15 থেকে 25 কিন্তু আমার এখন প্রসেসিং করতে গিয়ে আমি ডিমান্ড বা মানে কি বলবো যে ডিমান্ড রিসার্চের এবং পরিসংখ্যানগত সমন্বয় সেখানে আমি দেখতে পাচ্ছি না 15 থেকে 25 এটা হচ্ছে না আমাকে নির্দিষ্টভাবে যার এইজ সেটাই নিতে হবে অথবা 15 থেকে 25 না 15 থেকে 20 নিতে হবে চেঞ্জ করে দিলাম 15 থেকে 20 ঠিক আছে এইভাবে তো যেগুলো বললাম ওয়েটিং 3 টাইপের কথা সেটা আমি বলে ফেললাম একসাথে স্ট্যাটিস্টিক্যালি অ্যাডজাস্টিং দ্য ডাটা এক্সাম্পল অলরেডি আমি বলে ফেলেছি বাংলায় এখানে অনেক কঠিন উদাহরণ দেওয়া আছে ভেরিয়েবল ট্রি স্পেসিফিকেশন যেটা এটাই ভেরিয়েবলের যেটা বললাম আমি যে নতুন ভেরিয়েবল আসতে পারে বা বাদ যেতে পারে এটাই এই যে উদাহরণ দিয়েছি কিভাবে এই যে নন ইউজার্স দেখেছো এই যে পণ্যের নন ইউজার্স এটা কেটে দিয়েছে এটা দরকার নাই কতজন ইউজ করে না এটা দরকার নাই এটা কেটে দিয়েছে ভেরিয়েবল ডি স্পেসিফিক ভেরিয়েবল গুলো আমি যখন সাজাইছি এই যে এইগুলোর নাম হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট ইউজেস এটা একটা ভেরিয়েবল ক্যাটাগরি এটা একটা ভেরিয়েবল লাইট ইউজার্স মিডিয়াম ইউজার্স হেভি ইউজার্স কতজন ইউজ করে হালকা কতজন মধ্যম ইউজার আর হচ্ছে হেভি বেশি ইউজ করে আর নন ইউজার্স মানে যারা ইউজ করে না এই কলাম এই রোটা আমার দরকার নাই কেটে দিছি বুঝা গেছে এটার নামই হচ্ছে ওই যে অ্যাডজাস্ট যখন করব আমি তখন এইভাবে বাদ দিয়ে দিছি আবার মনে হলো আমি যেখানে একটা অ্যাড করি ঠিক আছে আবার অ্যাড করে দিতে পারবো আবার আমার যদি মনে হয় যে না নন ইউজার্স আসলে দরকার আছে আরেকটা এখানে অ্যাড হতে পারে একটা উদাহরণ কেউ দিতে পারবে এই যে নন ইউজার্স কেটে দিয়েছি ঠিক আছে লাইট ইউজার্স হালকা ব্যবহারকারী মধ্যম ব্যবহারকারী বেশি ব্যবহারকারী আরেকটা কি হতে পারে কেউ উদাহরণ দিতে পারবে occasionally users গুড আর কিছু প্রবাবল ইউজার প্রবাবল সম্ভাব্য ঠিক আছে সম্ভাব্য ব্যবহারকারী প্রবাবল ইউজার
যেমন যার বয়স আছে এখন 10-15 রেঞ্জে যায় নাই, কিন্তু ওর সম্ভাবনা আছে কিনা আমি ওইখানেও যে একটু ঘুরে আসলাম। অকেশনালি যে খুবই দারুণ একটা উদাহরণ দিয়েছে। আচ্ছা, এই যে ডেটা ট্রান্সফরমেশন, ডেটা কনভার্সন করলাম, চেঞ্জিং দ্য অরিজিনাল ফর্ম অফ দ্য ডেটা টু এ নিউ ফরম্যাট। বারবার যখন রিসার্চের কাজে যায় বারবার এই ডেটা প্রসেসিং এর কাজ আসে, পুরোটা বাতিল হয়ে যেতে পারে, আবার ওটা মানে ডিমান্ড অনুযায়ী আবার নতুন ভাবে আসতে পারে, এটা বারবার হতে পারে, নিউ ভেরিয়েবলস আসতে পারে মোর অ্যাপ্রোপ্রিয়েট ডেটা অ্যানালাইসিস এর জন্য, যেটা দরকার যেটা ডিমান্ড করে। মোট কথা একটা রিসার্চ মেথোডোলজি কখনোই নির্দিষ্ট না, রিসার্চ মেথোডোলজিতে বিভিন্ন কিছু আসবে। আর রিসার্চের বিষয়টা যে সম্পূর্ণ নতুন ইনভেনশনের ক্ষেত্রে হবে সেটা না, আমি বারবারই বলি প্রতি লেকচারে, যে কোনো কারেন্ট একটা বিষয় অলরেডি আছে আবিষ্কার করা, সেটার আরো আপডেট কিছু হতে পারে। ঠিক আছে, ইলেকট্রিসিটি বলো, কম্পিউটার বলো, কম্পিউটার যখন আবিষ্কার হয় তখন বিশাল বড়, অনেক বড় একটা রুমের মধ্যে বিশাল বড় একটা কম্পিউটার ছিল, ঠিক আছে, তার মধ্যে খুব কম র্যাম ছিল। তো এখন কি সেটা আমাদের হাতের মুঠে চলে আসছে, ওই কম্পিউটারের যত ফিচার আছে আমাদের হাতের মুঠোয়, মোবাইলে অনেক বেশি র্যাম নিয়ে আমাদের হাতের মুঠে চলে আসছে। তাহলে এটা কি নতুন ইনভেনশন না? ইনভেনশনের সাথে আপডেট হতে হতে আসছে, তাই না? আর কিছু বিষয় আছে নতুন ইনভেনশন। তো রিসার্চ সাধারণত নিউ ইনভেনশনের হতে পারে, সায়েন্টিফিক ক্ষেত্রে বেশি হয় নিউ ইনভেনশন, আর বেশিরভাগ হয় মডিফিকেশন। ঠিক আছে, মডিফাইড হয়, দিন দিন আপডেট হয়। এই যে এটা স্পেসিসেরই বর্ণনা দিয়েছে, 5 পয়েন্ট স্কেল, 3 পয়েন্ট স্কেল। এটাও যে আমাদের যে স্পেসিস একটা অংশ আছে ডেটা প্রসেসিং এর, এটা হচ্ছে 4th ইয়ারে বেশি পড়ানো হয়েছে এই সম্পর্কে, এখন তো ডাইরেক্ট অঙ্কে চলে যেতে হবে, জাস্ট তার আগে কিছু থিওরিটিক্যাল নলেজ দেওয়া হচ্ছে। কলাপসিং এ 5 পয়েন্ট স্কেল, এই যে স্ট্রংলি এগ্রি, এগ্রি, নাইদার এগ্রি, এই যে বিভিন্ন পয়েন্ট আছে যে যেটাতে টিক দেয়। আমি আমার যে একটু আগে দেখালাম একটা কোশ্চেনের উদাহরণ, সেখানে এটা ছিল। ডেসক্রিপটিভ কিছু অ্যানালাইসিস থাকে, সবকিছু আমার প্রসেসিং এ যাবে যে মানে স্ট্যাটিস্টিক্যালি রেজাল্ট আসবে, চিত্রের মাধ্যমে আসবে এরকম না, কিছু আসবে ডেসক্রিপটিভ। ঠিক আছে, ডেসক্রিপটিভ আসবে, কিছু বর্ণনামূলক ভাবে আসবে। টেবুলেশন, টেবুলেশন আমাদের বই পড়তে গেলে প্রথমে একটা টেবিল থাকে না, সেখানে টেবিল অফ কন্টেন্ট থাকে, এরকম টেবুলেশন থাকবে। অর্ডারলি অ্যারেঞ্জমেন্ট অফ ডেটা ইন এ টেবিল অর আদার সামারি ফরম্যাট। সেই টেবিলে আমি দেখতে পাবো যে কোন, যেমন ইন্ট্রোডাকশনের অধীনে কি কি আছে ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে, ঠিক আছে, এরকম বিভিন্ন চ্যাপ্টারে কি কি আছে, সাব পয়েন্ট, পয়েন্ট সাব পয়েন্টে একটা টেবুলেশন করা থাকবে। সূচিপত্র সোজা, বইয়ের প্রথমে সূচিপত্র থাকে না, প্রথম অধ্যায় কি আছে, দ্বিতীয় অধ্যায় কি আছে, এরকম আমার রিসার্চের ক্ষেত্রে, ডেটা কালেকশন প্রিপারেশনের ক্ষেত্রে এগুলো থাকবে। বিভিন্ন ধরনের টেবুলেশন আছে। তো আমাদের মোটামুটি এটাই ফাইনাল, যেটা সিলেক্টিং এর ডেটা অ্যানালাইসিস স্ট্র্যাটেজি। আমরা এই কাজগুলো করার পরে বিভিন্ন ধরনের যে ডেটা অ্যানালাইসিস স্ট্র্যাটেজি আছে সেটা সিলেক্ট করব, সেটা স্পেসিসে করব না কিভাবে করব, আমরা এই ধরনের স্ট্র্যাটেজিটা নির্ধারণ করব। আমাদের মূল প্রসেস এখানে শেষ। এই যে এটা হচ্ছে আমাদের মূল প্রসেস। আমাকে কি কেউ একটু ফিডব্যাক দিবে চেক কোশ্চেনিয়ার থেকে শুরু করে? চেক কোশ্চেনিয়ারটা কি কেউ কি বলতে পারবে? যে কোশ্চেনিয়ার হলো ম্যাম যেখানে মানে প্রশ্নমালাগুলো চেক করা হবে আর অপ্রয়োজনীয় প্রশ্নগুলো বাদ দেওয়া হবে। হ্যাঁ, গুড। তারপরে কোন এডিটিং, প্রশ্ন বাদ দিবে, প্রশ্ন বাদ দিবে না ওইটা বাদ দিব, মানে আমরা আমরা মনে এডিটিং রাখবো এ যে ম্যাডাম প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করার পর কোন উত্তরগুলা বাদ দিব সেইটা খেয়াল সেটা আগেই মনে রাখতে হবে, উত্তরটা অপ্রয়োজনীয় উত্তর কালেকশনের বাদ পরে দিব। মনে রাখবো না, কিন্তু আগেই আগেই মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে হবে কি, তাহলে আমাদের কোশ্চেনিয়ারটা বেশি কারেক্ট হবে। যদিও সেই কোশ্চেনিয়ার আসার পরে আবার বাদ যাবে, কিন্তু কি কি কারণে বাদ যাবে সেটা মনে রেখে যদি কোশ্চেনিয়ারটা তৈরি হয় তাহলে কি সময় কম লাগবে না, অ্যাকুরেসিটা বেশি হবে। এটা কিন্তু এখানে মূল কথা। হ্যাঁ হ্যাঁ, কালেকশনের অন্য সময় কেউ একটু বলবে বড় আমাকে এডিটিং এর কথা? এডিটিং এর কথা কেউ বলবে একটু?
আচ্ছা, যাই হোক, এডিটিং হচ্ছে যেই আমরা তথ্যগুলো আদায় করলাম, যে তথ্যগুলো আমরা নিলাম, সেই ক্ষেত্রে কোনগুলো থাকবে আর অপ্রয়োজনীয়গুলো কিভাবে বাদ দিব, বা বাদ দেওয়ার আগে তথ্য যখন আমরা কি কালেক্ট করবো তখন আমরা কি কি মনে রাখবো, সেই বিষয়গুলো ছিল। আর কোডিং এর ক্ষেত্রে ছিল আমরা কি কি কোডিং এবং ট্রান্সক্রাইব দুইটার ক্ষেত্রেই ছিল আমরা কি কি সফটওয়্যার ব্যবহার করে আমরা ডেটাগুলোকে আনবো, যে ক্ষেত্রে আমাদের সফটওয়্যার ইউজ সম্ভব না, সেই ক্ষেত্রে আমরা ডেসক্রিপটিভ ভাবে সেই তথ্যগুলো সংগ্রহ করব এবং প্রসেসিং করব এবং সংরক্ষণ করব। ঠিক আছে, এরপর ক্লিন ডাটাতে ছিল যে এডিটিং এর সময় তো আমি ডেটা ক্লিন করেছি, এরপর আবার যখন পরিসংখ্যানগতভাবে আমি এই যে পরবর্তীতে স্ট্যাটিস্টিক্যালি অ্যাডজাস্ট দ্য ডাটা, যখন আমি পরিসংখ্যানগতভাবে অ্যাডজাস্ট করতে যাব, তখন কিন্তু আরেকবার কি করব, আমি ভেরিয়েবলের মধ্যে চেঞ্জ আসতে পারে, সেটা অ্যাড হতে পারে, মাইনাস হতে পারে, অথবা কি এডিটেড হতে পারে। ঠিক আছে, মানে মডিফাইড হতে পারে। আর লাস্ট ওয়ান হচ্ছে সিলেক্ট ডেটা অ্যানালাইসিস স্ট্র্যাটেজি। ডেটা অ্যানালাইসিস করতে গেলে আমাদের দুই ধরনের স্ট্র্যাটেজি ইউজ করতে হয়, এটা হচ্ছে প্রাথমিক পদক্ষেপ এবং চূড়ান্ত পদক্ষেপ, অর্থাৎ প্রাইমারি স্টেপস এবং ফাইনাল স্টেপস। তো আমার আমার আরেকজনের কাছ থেকে আমি এই যে বিভিন্ন প্রফেশনাল যে সেন্টার আছে, বিভিন্ন কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি বলো বা কোম্পানি কি করলো, তারা প্রফেশনালি যারা ডেটা প্রসেসিং করে বা রিসার্চ কোম্পানি আছে, তাদের কাছে বললো যে আমার এই পণ্য সম্পর্কে তথ্য দরকার, আপনারা কাজটা করে দেন। ওরা কি করলো, স্ট্যাটিস্টিক্যালি অ্যাডজাস্ট দ্য ডাটা এই পর্যন্ত কাজ করে দিল। ঠিক আছে, তো এখন পার্শিয়াল কাজও করতে পারে, সম্পূর্ণ কাজও করতে পারে, যে তারা কোডিং পর্যন্ত করছে, ট্রান্সক্রাইব করছে, ডাটা ক্লিন করে নাই, বাদ বাকিটা আমি করছি, আমার কোম্পানির লোক করছে, এরকম হতে পারে। তো সেই ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্যালি অ্যাডজাস্ট করার পরে সিলেক্ট দ্য ডেটা অ্যানালাইসিস স্ট্র্যাটেজি। যদি আমার নিজের কোম্পানি যদি বা তোমার নিজের কোম্পানি যদি এখন অ্যানালাইসিস স্ট্র্যাটেজি দেয়, তাহলে তাকে কিন্তু প্রাইমারি স্টেপ মোটামুটি আগের জন্যই করে দিয়েছে, সে ফাইনাল স্টেপে চলে যাবে। আর যদি দরকার পড়ে নিজের কোম্পানি সবকিছু করে, তাহলে প্রাইমারি স্টেপ ফাইনাল স্টেপ দুইটাই তাকে ফলো করতে হবে। প্রাইমারি স্টেপ গুলো কি কি, সিলেক্টিং ডেটা অ্যানালাইসিস স্ট্র্যাটেজিতে সেটা হচ্ছে প্রবলেম ডেফিনিশন, প্রবলেমটা কি ছিল, অ্যাকচুয়ালি কোন প্রবলেমকে সামনে রেখে আমরা রিসার্চটা করছি সেটা, ডেভেলপমেন্ট এন্ড অ্যাপ্রোচ, কোন মেথডে কোন প্রক্রিয়ায় আমরা এই প্রবলেমটাকে সলভ করব। তারপর হবে রিসার্চ ডিজাইন, রিসার্চের কোন ফরম্যাটে আমরা টোটাল রিসার্চটাকে ডিজাইন করব, কে কোন ফিল্ড থেকে কোশ্চেনের রেসপন্স গুলো আনবে, কোন কোন সফটওয়্যার ইউজ করব, প্রত্যেকটা ব্লুপ্রিন্ট একদম এ টু জেড, এটা হচ্ছে রিসার্চ ডিজাইন হবে। আর এটা যদি আগেই অন্য কেউ করে দেয় বা রেডি করাই থাকে মোটামুটি, যে কিছু বিষয় আছে যে একটা ডেটার শুধু একটা রিসার্চে যে ব্যবহৃত হয় তা না, যে একটা আমার 3 নম্বর স্টেপ পর্যন্ত হয়েছে, পরবর্তী স্টেপ আমি বিভিন্ন ধরনের প্রোডাক্টের জন্য এখন ব্যবহার করতে পারবো। একটা এলাকায় আমি কতজন লোক আছে, কত ইনকাম লেভেল কত জানলাম, এখন ওইটাকে আমি দুইটা ডিপার্টমেন্টের দায়িত্ব দিলাম, সাপোজ ট্রান্সপোর্টেশন, তো তুমি এখন এটার উপরে ওই এলাকার ট্রান্সপোর্টেশন কি হতে পারে, ঠিক আছে, তুমি এখন ওই এই ডেটার উপর ডিপেন্ড করে তুমি আগাও। আর একটা ডিপার্টমেন্টকে দায়িত্ব দিলাম, ওই এলাকায় আমি খাবারের ব্যবসা করবো, রেস্টুরেন্টের, তুমি এখন এই তথ্যের উপর ডিপেন্ড করে আগাও। দুইটা কিন্তু দুই দিক চলে গেল। ঠিক আছে, তথ্য কিন্তু ওই পর্যন্ত ঠিক আছে, আমার জানা আছে ওই এলাকার লোকের ইনকাম কত, বয়স কত, কেমন অবস্থা, ওটার উপর ডিপেন্ড করে আমার বিভিন্ন প্রোডাক্টের রিসার্চ হতে পারে। তো ফাইনাল স্টেপে যে রিসার্চ ডিজাইন হয়ে গেল, ফাইনাল স্টেপে যে যেটা হতে পারে নন ক্যারেক্টারিস্টিক্স অফ ডাটা, ডেটার বৈশিষ্ট্যগুলো কি সেগুলো জানার চেষ্টা করতে হবে। প্রপার্টিস অফ স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স, এই যে স্ট্যাটিস্টিক্যাল টেকনিক গুলার প্রপার্টি কি কি, এসপিএসএস বা বিভিন্ন ধরনের সফটওয়্যার, ঠিক আছে, এগুলো হচ্ছে প্রপার্টিস। ব্যাকগ্রাউন্ড এন্ড ফিলোসফি অফ দ্য রিসার্চার্স, যে রিসার্চ করছে তার ব্যাকগ্রাউন্ড কি, সে কতখানি কোয়ালিফাইড, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। একজন ডাক্তার বা মেডিকেলের একটা করোনা ভাইরাস নিয়ে একটা রিসার্চ হবে, ডাক্তার না হয়ে নন প্রফেশনাল একজনকে যদি রিসার্চ করতে দিই তাহলে কিন্তু এটা হবে না, সো ওই প্রফেশন রিলেটেড কাউকে আমাকে রিসার্চ করতে দিতে হবে। এরপর হচ্ছে ডেটা অ্যানালাইসিস স্ট্র্যাটেজি, ফাইনালে যে এই বিষয়গুলোর উপরে ডিপেন্ড করে আমাকে ডেটা অ্যানালাইসিসের টেকনিক বা স্ট্র্যাটেজিটা নির্ধারণ হবে। এইভাবে আমাকে এই স্ট্র্যাটেজিটা বললেই হয় না, সিলেক্ট ডেটা অ্যানালিসিস স্ট্র্যাটেজি এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে আমার স্ট্র্যাটেজি হবে আমি কিভাবে আগাবো, ডেটাটাকে কিভাবে ফাইনালি প্রসেসিং করবো এবং অ্যানালাইসিস করবো। তো আমাদের এই চ্যাপ্টারে আমাদের মোটামুটি এটাই ছিল। আর এর মানে থিওরিটিক্যাল অংশে এরপরে হচ্ছে ডেটা ফাইলের আরো কিছু বিষয় থাকবে, ম্যাথমেটিক্যালি যেটা কিভাবে ট্রান্সক্রাইব করে, এগুলো প্র্যাকটিক্যাল কিছু বিষয় থাকবে, যদিও আমি এখানে দেখিয়েছি। তো আজকের ক্লাস আমি এখানে শেষ করছি, আমার মনে হয় প্রত্যেকটা পয়েন্ট সবাই বুঝতে পেরেছো। Yes, ma'am. অনেকে জয়েন করছে, Thank you, ma'am. ওয়েলকাম।